এটা করা যেতে পারে। এর সাথে সাথে আমরা লোকাল নিউজ পেপার গুলিতে কি করতে পারি, কোন একটা কন্টাজিয়াস ডিজিজ, সিজনাল ডিজিজ, এগুলিকে আমরা তার উপর আমরা পপুলার আর্টিকেল লিখতে পারি। ধরো কোনো এখন কি বলে ফেলাইন ইনফেকশিয়াস পেরিটোনাইটিস অথবা ক্যাট ফ্লু হবে অথবা এলএসডি হবে, সেটার উপর তোমরা একটা আর্টিকেল, পপুলার আর্টিকেল লিখতে পারো। হ্যাঁ, তার সিজনালিটি সম্পর্কে, তার প্রিভেনশন সম্পর্কে, তার ট্রিটমেন্ট ট্রিটমেন্ট সম্পর্কে। কিন্তু সেটা তোমার অবশ্যই মোটিভ থাকবে হলো বোনাফাইড মোটিভ। এমন না যে তুমি মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য কমার্শিয়াল বেনিফিট, পার্সোনাল গেইন বেনিফিটের জন্য বা কমার্শিয়াল গেইন বেনিফিটের জন্য হবে না। এখানে অবশ্যই ডিগনিটি তোমার থাকতে হবে এবং সেটাকে ফোকাস করতে হবে ইউজফুলনেস অফ ভেটেরিনারি প্রফেশন। হ্যাঁ, এগুলি তোমার অবশ্যই থাকতে হবে। অ্যাডভার্টাইজিং বাই মেইল বা ফেসবুক এখন খুব কমন হয়েছে। সেখানে আমরা কি করতে পারি, আহ অনেকে কি করে, ধরো এমনি প্রচারণা চালায় অন্যভাবে, ফেসবুকে অথবা মেইলে কি করে, তাদের কার্ড এবং সার্কুলার ডিস্ট্রিবিউট করে, বলে যে এখন ভ্যাকসিনেশনের সময়, এখন ডিওয়ার্মিং এর সময়, এগুলি বলে বলে মানে ফেসবুক বা মেইলে প্রচারণা চালায়, যেগুলিকে বলা হয় কোশ্চেনেবল প্র্যাকটিস। এটা করা যাবে না। হুম, এগুলি হচ্ছে কি অবজেকশনেবল অ্যাডভার্টাইজমেন্ট। তবে যেটা করতে পারবা, বোনাফাইড পার্সোনাল লেটার লিখতে পারবা অথবা টেলিফোন কল লিখতে পারবা কোনো একটা ইমার্জেন্সি কেসে। ধরো খুব একটা ডিভাস্টেটিং একটা ডিজিজ এসে গেছে ক্যাটেলের ক্ষেত্রে, ধরো এলএসডি আসছে যখন, তোমার ওই লোকালিটিতে ফার্মাররা জানে না, কিন্তু অলরেডি বাংলাদেশে তোমরা জানো যে 2019 সালের দিকে আউটব্রেক দেখা যায় এলএসডি প্রথম চট্টগ্রামের এদিকে। তুমি যদি অন্য এলাকায় প্র্যাকটিস করো, দেন তুমি এটা জানার পর অবশ্যই বোনাফাইড উদ্দেশ্যে বা বোনাফাইড ম্যানারে পার্সোনাল লেটার লিখতে পারো তোমার যে আন্ডার যে খামারগুলি, অথবা টেলিফোন কল করতে পারো যে এখন আসলে এই ধরনের একটা ডিজিজ আসছে, এটা কি ইমার্জেন্সি আউটব্রেক হচ্ছে, সো এটার জন্য আপনারা প্রিপারেশন নেন। হ্যাঁ, অবশ্যই তুমি তোমার প্রফেশনাল ডিগনিটিটা স্যাক্রিফাইস করা যাবে না। বলা যাবে না যে আমার কাছে এই ওষুধ আছে, এইটার রোগটা হবে না, এই ভ্যাকসিন আছে, এই রোগটা হবে না, খুব ইমার্জেন্সি হয়েছে, যেটা করে আসলে আমাদের প্র্যাকটিসের লোকজন, সেটা করা যাবে না। অ্যাডভার্টাইজিং বাই পার্সোনাল কার্ড অ্যান্ড লেটার হেডস, কার্ড যেগুলি আছে সেগুলি কার্ড দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করা বা লেটার হেড প্যাডে যে অ্যাডভার্টাইজমেন্ট করা, সেগুলির ক্ষেত্রেও কিছু অব্লিগেশন আছে। লেটার হেড হইতে হবে অবশ্যই মডেস্ট। এখানে শুধু নেম, টাইটেল, অ্যাড্রেস, টেলিফোন নাম্বার এবং অফিস আওয়ার এইটা উল্লেখ থাকবে। আবার দেখা যাচ্ছে রিসেন্ট কালে যেটা দেখা যায়, যে ধরো কোনো একজন শুধুমাত্র পোল্ট্রি প্র্যাকটিস করে অথবা পেট প্র্যাকটিস করে, দেখা যায় তার লেটার হেডে অথবা পার্সোনাল কার্ডে এই বিষয়টা লেখা থাকে পোল্ট্রি স্পেশালিস্ট, অথবা কি বলে ওয়াইল্ড লাইফ, কি বলে কি এটা, পেট স্পেশালিস্ট। হুম, এই শব্দগুলি লিখলে বুঝতে হবে যে ওই পার্সনটা আসলে অন্য অন্য প্র্যাকটিসটা থামায় দিয়েছে, অন্য অন্য ভেটেরিনারি যে অন্য অন্য সাইট, লার্জ এনিমাল, স্মল রুমিনেন্ট, হ্যাঁ, এগুলির প্র্যাকটিস থামায় দিছে। তখন কিন্তু কেউ যদি এটা করে, বলা হচ্ছে যে অনেক ক্ষেত্রে বিবিসি, ভেটেরিনারি কাউন্সিল, তার রেজিস্ট্রেশনটা রিকল করতে পারে বা রিচেক করে রিভিজিট করতে পারে, যে সে যেহেতু এইরকম লিমিটেড হয়ে গেছে, অনেক সময় তাকে কোনো একটা পেনাল্টি করে দিতে পারে। সো এইগুলি শব্দ লেখা যাবে না, স্পেশালিস্ট, অমুক স্পেশালিস্ট, এগুলি শব্দ লেখা যাবে না। আহ, তবে বলতেছে মেইলিং লেটার্স অর কার্ডস অ্যানাউন্সিং এ নিউ লোকেশন অফ অফিস, হসপিটাল অর আদার প্লেস অফ বিজনেস পারমিসেবল। ধরো তুমি একটা জায়গা থেকে আরেক জায়গায় তোমার এই ভেটেরিনারি প্র্যাকটিসটা রেন্ডার করছো, তোমার অফিসের অ্যাড্রেস চেঞ্জ হচ্ছে, তুমি এক এরিয়াতে ভেটেরিনারি সার্জন আর উপজেলা লাইভস্টক অফিসার ছিলা, তুমি বদলে অন্য জায়গায় গেছো, তখন সেইখানে গিয়া খুব ডিসেন্ট ওয়েতে এখানে প্রচারণা চালাতে পারো তোমার কার্ড বা লেটার হেডে। অ্যাডভার্টাইজিং বাই সাইনবোর্ডস, সাইনবোর্ড, ধরো তুমি কোনো একটা হসপিটাল, ভেটেরিনারি হসপিটালের সাথে জড়িত আছো,
সেইখানে সেই ভেটেরিনারি হসপিটালটার বা ভেটেরিনারি ক্লিনিকটার একটা সাইনবোর্ড থাকতে পারে, জাস্ট টু ইনফর্ম দ্য পিপল দ্যাট দ্য সার্ভিস, ভেটেরিনারি সার্ভিস ইজ প্রোভাইডিং ফ্রম দিস প্লেস। মানে কি, এই জায়গা থেকে ভেটেরিনারি সার্ভিস দেওয়া হয়, সেইটাকে ইন্ডিকেট করার জন্য একটা সাইনবোর্ড থাকতে পারে। সেই সাইনবোর্ডে অবশ্যই থাকবে হলে যে তোমার আওয়ার অফ অ্যাটেন্ডেন্স, কোন সময় রুগী দেখা হয়, টেলিফোন নাম্বার অফ দ্য প্র্যাকটিশনার। হ্যাঁ, এইটা বলা হচ্ছে যে অন্য কোনো, এবং সেই হসপিটালের সাইনবোর্ডে কি থাকতে পারে দেখো, ভেটেরিনারি হসপিটাল, ডিসপেন্সারি, ভেটেরিনারি ক্লিনিক, ভেটেরিনারি সার্জারি, অন্য আর মানে অতিরঞ্জিত করে কিছু করা যাবে না। যেমন নো ইনফরমেশন শুড বি অ্যাজ গিভেন ইন দ্য সাইনবোর্ড, বলা হচ্ছে যে ওই সাইনবোর্ডে আর কোনো ইনফরমেশন দেওয়া যাবে না। মানে একটা হইতে পারে যে তোমার অফিস আওয়ার, টেলিফোন নাম্বার, অথবা ভেটেরিনারিয়ান নাম আর ভেটেরিনারি ক্লিনিক, এতটুকুই থাকবে, অন্য কিছু কিছু দেওয়া যাবে না। বলা হচ্ছে যে আহ, আহ, এই সাইনবোর্ডের যে সাইজটা, হ্যাঁ, সাইজটার বিষয়ে বলা নাই যে এতটুকু সাইজ হতে হবে, তবে সেটা এত বড় বিশাল এক সাইনবোর্ড করবা, বিশাল রং চঙের, এরকম করা যাবে না বলা হচ্ছে। যেটা করতে হবে, যেটা মানুষ সাধারণত কমার্শিয়াল গেইনের জন্য করে, তোমাকে হাইলাইট করার জন্য, অথবা তোমার ক্লিনিকটাকে খুবই মানে হাইলাইট করার জন্য করে আর কি, যেটা করা যাবে না কমার্শিয়াল গেইনের জন্য বা কাস্টমারকে অ্যাট্রাক্ট করার জন্য। অবশ্যই কাস্টমার অ্যাট্রাক্ট তো থাকবেই, তোমার সার্ভিসের প্রতি অ্যাট্রাকশন থাকবে, বাট ওইখানে ইল মোটিভ থাকবে না, এটা হলো বিষয়। যেমন অনেক ক্ষেত্রে বলা হয় যে ওই সাইনবোর্ডের মধ্যে লিখে দেওয়া হয় এখানে হেয়ার ক্লিপিং করা হয়, কি বাথিং করানো হয়, এখানে এক্স রে, আলট্রাসোনোগ্রাম, অমুক তমুক বিভিন্ন কিছু লেখা ওই সাইনবোর্ড তৈরি করা হয়। বলা হচ্ছে যে এগুলি করা যাবে না, এগুলি আসলে একজন কোয়াকের অ্যাক্ট বা চার্লাটান বা কোয়াক, তাদের কাজ। মানে নিজেদেরকে একবারে খুব জাহির করা যে এইখানে এই পাওয়া যায়, ওই পাওয়া যায়, ওই সার্ভিস পাওয়া যায়। মানে কি, দেখবে যে গুলিস্তানে একটা ওষুধ যখন বিক্রি করে বা একটা পণ্য যখন বিক্রি করে, যারা বিক্রি করে, বিক্রেতা, হকার, তারা দেখবে যে এমন কথা বলতে থাকে ওইখানে, মানে এমন কোনো গুণ নাই যে ওইটার মধ্যে নাই। বুঝতে হবে যে ইট হ্যাজ নাথিং উইথ ইট, তাই না? আর যেটা ভালো জিনিস, খুব বেশি বলতে হয় না সেই জিনিসকে, সেই জিনিসকে খুব বেশি প্রচার করতে হয় না। যদিও রিসেন্ট মার্কেটিং পলিসি চেঞ্জ হয়েছে সবকিছু। আহ ওই গুলিস্তানের হকারিটা এখন আমাদের টিভি, টিভি তো এখন নাই, ফেসবুক, ইউটিউবে চলে আসছে। ইউটিউবের কোনো ভিডিও দেখতে গেলে আগে টিভিসি বা কমার্শিয়াল আসে, তাই না? দেখতে গেলে ওইটা চলে আসে। মানে প্রচারেই প্রসার এটা বলা হয়, পণ্য প্রচার করে, কিন্তু কিছু কিছু জিনিস প্রচার করা যাবে না, যেমন সার্ভিস। হুম, যদি এটা হয়, কিন্তু হিউম্যান মেডিসিনে হয়, বড় বড় ক্লিনিকগুলিতে বড় বড় বোর্ড বসায় বিভিন্ন অ্যাট্রাকটিভ করা হয়, ওইখানেও যেমন মেডিকেল প্র্যাকটিশনার আইনে যেটা নিষিদ্ধ, সেটা আমাদের ভেটেরিনারি প্র্যাকটিশনার আইনে নিষিদ্ধ আর কি। এইখানে যে এসেন্স, সেটা হচ্ছে কি, বেশি যদি প্রচার করে এই বাথিং করানো হবে, প্লাকিং করানো, তোমার সার্ভিস গুলি যদি মেনশন করে দাও, কিংবা এক্স রে ছবি, আলট্রাসোনোগ্রামের ছবি, এই সেই দিয়ে যদি অ্যাট্রাকটিভ সাইনবোর্ড করো, সেটা বলা হচ্ছে যে এটা ওই ওই প্রতিষ্ঠানের কোয়ালিটি বা ওই ডক্টরের কোয়ালিটি চেয়েও, মানে তার কোয়ালিটি যে নাই সেটা ইন্ডিকেট করে। তুমি মানে অন্য বিষয় দিয়ে তাকে অ্যাট্রাক্ট করতে চাচ্ছ, মানে কাস্টমারকে, সেটা কাস্টমার অবশ্যই অ্যাট্রাক্ট হবে তোমার কাজের দ্বারা, তোমার হ্যান্ড মানে এক্সপিরিয়েন্স বা তোমার হাতের যে যশ বা তোমার স্কিল, সেইটার দ্বারা অ্যাট্রাক্টেড হবে, এবং সেইটাই ডিজায়ারেবল। বলা হচ্ছে যে বাই ডিসপ্লেইং অফ নেম প্লেটস, নেম প্লেট ডিসপ্লে করা যাবে। ধরো কোনো একটা হসপিটালের বিল্ডিং, হুম, হসপিটাল বিল্ডিং এ অথবা রুমের সামনে অবশ্যই নেম প্লেট ডিসপ্লে করা যাবে, তবে নেম প্লেটে খুব বেশি অতিরঞ্জিত বিষয় থাকবে না। এখানে শুধু সার্জনের নেম বা ভেটেরিনারি প্র্যাকটিশনার নেম থাকবে ওইখানে। হুম, কোয়ালিফিকেশন থাকতে উল্লেখ করা যেতে পারে। হ্যাঁ, ডিভিএম, এমএস ইন মেডিসিন অথবা এমএস ইন সার্জারি লিখতে পারবা, কিন্তু যে ডিগ্রিটাই লিখবা ওইখানে, কোয়ালিফিকেশনটা লিখবা। এটা অবশ্যই মনে রাখতে হবে, ওই কোয়ালিফিকেশনটা তুমি আবার ভেটেরিনারি যে বিবিসি যে
রেজিস্ট্রেশন এর সময় যে ডিগ্রিটা উল্লেখ করেছো অবশ্যই ওই ডিগ্রিটাই থাকতে হবে, এর অতিরিক্ত ডিগ্রি অ্যাড করতে পারবে না। এখন কোশ্চেন থাকে যে স্যার আমরা ডিবিএম পাস করেই তো আহ, মানে কি বলে এই রেজিস্ট্রেশন নিয়ে নেই, আমাদের তো এমএস এর ডিগ্রি অমুক তমুক ডিগ্রির কোনো আর যোগ করার সুযোগ থাকে না। কিন্তু যোগ করার সুযোগ আছে, পরে গিয়ে তোমরা এটা অ্যাড করে দিতে পারো এবং তোমাদের নেম প্লেটে অথবা ভিজিটিং কার্ডে এগুলি লিখতে পারো, যখন ওইটা তুমি রেজিস্ট্রেশনে উল্লেখ করেছো, আবার গিয়ে পরে গিয়ে বলেছো যে আমার এই ডিগ্রি কোয়ালিফিকেশন অর্জন করছে, আমাকে এটা রেজিস্ট্রি এতে আহ, আহ, মানে ইনক্লুড করেন। বলা হচ্ছে যে নেম প্লেটের সাইজ 18 বাই 18 ইঞ্চি এটার হবে। হুম। এবং ডিগনিফাইড এবং প্রফেশনাল স্টাইল হইতে হবে, খুব রংচঙা হওয়া চলবে না। এছাড়াও প্রফেশনাল স্টেশনারি যেগুলি আছে সেগুলি কি করে, যেমন নোট পেপার, যে ভিজিটিং কার্ড। নোট পেপার কোনটা, যেটার উপর প্রেসক্রিপশন লেখো অথবা ভিজিটিং কার্ড, এটাতে আহ আহ, এই জিনিসটা খুব বেশি বড় বড় অক্ষরে বা ফ্লোরিড ডিসপ্লে, মানে খুব রং চং দিয়ে এটা করা যাবে না। হ্যাঁ, এখানে থাকতে পারে শুধু নাম, অ্যাড্রেস, টাইটেল আবারও বললাম, কিন্তু সেই টাইটেল বা ডিগ্রি যেটা উল্লেখ করো অবশ্যই সেটা ভেটেরিনারি কাউন্সিলের যেটা উল্লেখ করেছো সেটা থাকতে হবে। না থাকলে যেটা বললাম, যদি ধরো মাস্টার্স করেছো অথবা কোনো স্পেশালাইজ ডিগ্রি নিয়েছো, সেটা এসে আবার কাউন্সিলে আহ মানে এন্ট্রি করতে হবে। চেঞ্জ অফ অ্যাড্রেস বলতেছে যে তুমি যদি অ্যাড্রেস চেঞ্জ করো তাহলে লোকাল প্রেসে ব্রিফ নোটের মাধ্যমে এটা অ্যানাউন্স করতে পারবে। হুম। অথবা বোনাফাইড ওয়েতে তোমার যে ক্লায়েন্ট গুলি আছে তাদেরকে তুমি লিখতে পারো যে আমি তো এই এলাকায় উত্তরাতে আর বসতেছি না, আমি এখন মানে গুলশানে বসতেছি। তোমার যে ক্লায়েন্ট আছে তাদের কাছে চিঠি লিখতে পারো, ইমেল করতে পারো, অথবা ফেসবুক যেগুলি আছে কমিউনিকেশন মিডিয়া সেগুলিতে অবশ্যই সেটা সৎ উদ্দেশ্যে, ভালো উদ্দেশ্যে, বোনাফাইড ম্যানারে হতে হবে, করতে হবে আর কি। আর আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যখনই অ্যাড্রেস চেঞ্জ হবে কোনো ভেটেরিনারি মানে ক্লিনিক, অবশ্যই তোমরা জানো তো যে ভেটেরিনারি ক্লিনিক করার জন্য রেজিস্ট্রেশন লাগে, জানো তো এটা, তাই না? সেরকম আহ, তোমার অ্যাড্রেস যদি চেঞ্জ করতে চাও, মানে ওই প্রতিষ্ঠানের অ্যাড্রেস যদি চেঞ্জ করো, তাহলে অবশ্যই ভেটেরিনারি কাউন্সিলকে জানাইতে হবে। হুম। জানায় তারপর চেঞ্জ করতে হবে। ইমার্জেন্সি সার্ভিস, এইখানে বলা আছে যে ধরো কোনো একজন পার্সন আগের মতোই, আগে ওইটা আলাপ করছে যে কেউ একজন ধরো একটা পেশেন্ট ট্রিটমেন্ট করতেছে, কিন্তু কোনো একটা কারণে তাকে ঢাকা যেতে হচ্ছে অথবা কোথাও যেতে হচ্ছে ইমার্জেন্সি, অথবা অসুস্থ আছে, তখন ওই কেসটা তো ইমার্জেন্সি, তাই না? ওই পেশেন্টটা তো আর বসে থাকবে না ডক্টরের জন্য। ফেলো যে ডক্টর আছে তারা গিয়ে ওইখানে কি করবে, ওইখানে গিয়ে সার্ভিস দিবে। বাট সার্ভিস দেওয়ার নিয়ম হচ্ছে তুমি আগের ডক্টর যে ওষুধপত্র দিছে তার কোনো রেডিকেল চেঞ্জ করতে পারবে না, ধারাবাহিকতার কিছু চেঞ্জ করতে পারবে, অথবা তোমার উইজডম বা কনসায়েন্স যেটা বলে সেই অনুসারে চেঞ্জ করবে, বাট রেডিক্যাল কোনো চেঞ্জ করা যাবে না যে না এই প্রেসক্রিপশন চলবে না, ফেলে দেন, আমি যেটা দিচ্ছি সেইটাই কাজ করবে। স্যার অসুস্থ, হসপিটালে গেছে অথবা কাজে গেছে, আসলে স্যার তো এগুলি বিষয়ে খুব বেশি মনোযোগী না, আমি যেটা করতে সেইটা দেখেন, এটা ফালাই দেন, নতুন প্রেসক্রিপশন করে দিচ্ছে, এইটা করা যাবে না, রেডিক্যাল চেঞ্জ করা যাবে না। হ্যাঁ। এইটা। এখন আসো টেস্টিমোনিয়াল, যে কাজটা অনেক হয় আমাদের এই প্রফেশনে এবং হিউম্যান মেডিসিনে। আমরা কি করি, কোনো পণ্য যেমন এনিম্যাল ফিড, মেডিসিন, এটার টেস্টিমোনিয়াল দেই যে এই মেডিসিনটা ভালো, এই ড্রাগটা ভালো, এই ফিডটা ভালো, অমুক কোম্পানির ফিডটা ভালো। হ্যাঁ, প্রশংসাপত্র দেয়, এটা করা যাবে না। এটা করে তার সেলকে প্রমোশন করা যাবে না পার্টিকুলার কোম্পানিকে। হুম। তবে যেটা করতে পারো, ধরো কোনো একটা কোম্পানির একটা ওষুধ খুব ভালো, সেটা নিয়ে তুমি ভেটেরিনারি জার্নালে লিখতে পারো। এক শুধুমাত্র ওই ড্রাগের কথা না, তুমি ওই ড্রাগের এফিকেসি, তোমার একটা পার্সোনাল রিসার্চ ওই ড্রাগ নিয়ে সেটা
ভেটেরিনারি জার্নালে অথবা কোনো সেমিনারে প্রেজেন্ট করতে পারো, প্রসঙ্গক্রমে বলতে পারো যে এই ড্রাগটা ভালো কাজ করে, এই ওষুধ কম্পারেটিভলি এটা ভালো কাজ করে, কিন্তু তোমার কোনো সার্টিফিকেট দেওয়া বা টেস্টিমোনিয়াল প্রশংসাপত্র দেওয়া যাবে না বা সেইটার পক্ষে বলা যাবে না। কিন্তু এই কাজটা কিন্তু প্রচুর হয় হিউম্যান মেডিসিন এবং এনিম্যাল মেডিসিনে। আইসে ওই যে এরা বসে থাকে, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা বসে থাকে চেম্বারের সামনে, এসে গিফট দেয়, বিভিন্ন গিফট দেয়, এবং তুমি ওই কাজটাই কিন্তু করতে থাকো, ওই ওষুধটাই লিখতে থাকো, যে কোম্পানি ভালো দেয় তাদের ওষুধটা লিখতে থাকো। এটা করা যাবে না। নাম্বার 16, গ্যারান্টি কিওর। কোনো ট্রিটমেন্টের ক্ষেত্রে, কিওরের ক্ষেত্রে তোমাকে গ্যারান্টি দেওয়া যাবে না যে এটা আনেন আমি 100% গ্যারান্টি এটা আমি ঠিক করে দিতে পারবো। এরকম কিছু করা আনএথিক্যাল। আরো কিছু আনএথিক্যাল যে কি কোশ্চেনেবল মেথড ইউজ করে মানুষকে তোমার সুপিরিয়রিটি, স্কিলের সুপিরিয়রিটি অথবা নলেজের সুপিরিয়রিটি প্রকাশ করার জন্য এমন কোনো কোশ্চেনেবল মেথড ইউজ করা যাবে না যেটা মানে এলাউড ইন দ্য কোড অফ এথিক্স। যেমন আমি একটা উদাহরণ বলতে পারি, তোমরা জানো স্টেরয়েড একটা ড্রাগ, বাই দিস টাইম তোমরা জানো স্টেরয়েড কাজ করে না এমন কোনো জায়গা নাই কিন্তু, এবং লাস্ট রিসোর্ট অফ ট্রিটমেন্ট বলা হয় স্টেরয়েড, তাই না? স্টেরয়েড তুমি প্রথমেই স্টেরয়েড দিয়ে দিলা, ধরো বিফ ফ্যাটেনিং চলতেছে, বললা যে এটা 1 মাসের মধ্যে আপনার গরু সেই রকম ফুলে ফাঁপে যাবে, প্রচুর মাংস হবে, প্রচুর দাম হবে, আমি একটা ওষুধ দিয়ে দিতেছি, দিয়ে দিলা, তাই না? স্টেরয়েড দিয়ে দিলা, ও খাওয়ায় আসলে কি মোটা তাজা তাজা হয়ে গেল, কিন্তু এটা কিন্তু তোমরা তো জানো, তাই না? এটা স্টেরয়েড দিয়ে ফুলানো বা স্বাস্থ্য স্বাস্থ্য বেশি হয়েছে দেখানো, এই যে যে প্র্যাকটিসটা এখন খুব হচ্ছে বা শুরু হয়ে গেছে অলরেডি কোরবানিকে সামনে রেখে, এগুলি করা যাবে না। কারণ এই স্টেরয়েড গুলি কিন্তু, কারণ এই মাংসগুলি কনজিউম করবো আমরা মানুষ, তাই না? বা ওই অ্যানিমালটার জন্য লাইফ থ্রেটেনিং, কারণ ওই অ্যানিমালটার কিন্তু আর কোনো ড্রাগ একটা পর্যায়ে আর কাজ করবে না, এবং অনেক গরু কিন্তু এরকম মোটা তাজা করার পর হার্ট অ্যাটাকে মারা যায়, প্রচুর পরিমাণে ফ্যাট ডিপোজিশন হয় এবং মারা যায়। ঠিক আছে, এইরকম কোশ্চেনেবল মেথড ইউজ করা যাবে না মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য। তোমরা বুঝতে পেরেছো আমার মনে হয়। এই যে কাজটা, আর এই কানেকশন আর একটু বলে রাখি, এই যে তোমরা কবিরাজি ওষুধ খাও না, অনেকে 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 মানে গ্রামের দিকে অনেকে কি করে আর কি, এই যে কি বলে এটা, দাওয়াখানা না কি কি আছে, এরা কিন্তু মেইনলি করে কি করে, স্টেরয়েড গুলি ইউজ করে। হ্যাঁ, গাছের ছাল অমুক টমক কি করে যে বানায়, তার মধ্যে স্টেরয়েড দেওয়া থাকে। এই স্টেরয়েড গুলি খাওয়ার পর বলে যে গ্যারান্টি দেয় ক্যান্সার অমুক তমুক সব ঠিক হয়ে যাবে, ডায়াবেটিস ঠিক হয়ে যাবে, এবং ওইটা খাওয়ার পর কিন্তু আসলে কাজ হয়, কিছুদিন কাজ হয় কিন্তু। কারণ তোমরা জানো স্টেরয়েড সব কিছুর এগেনস্টে ফর সার্টেন পিরিয়ড কাজ করে, তারপর ও তো নিজে কাজ করা বন্ধই করে, সাথে সাথে অন্য কোনো ড্রাগ কোনো কিছু কাজ করে না, আলটিমেটলি মৃত্যুর দিকে চলে যায় আর কি। সো ওই বনাজি ওষুধ না কি বলে এটারে, হার্বাল হার্বাল যেগুলি, এগুলি মানে যারাই গ্রামের মানুষ করে তাদেরকে কি করতে হবে আর কি। এরপর আসলে কি ফ্রড, অনেক সময় আমাদের কি করতে হয়, ভেটেরিনারিয়ানদের হেলথ সার্টিফিকেট দিতে হয় যে এই অ্যানিমালটা কনজাম্পশনের জন্য, হ্যাঁ, অথবা কোনো অফিসিয়াল রেগুলেশনের জন্য অনেক সময় কিন্তু আমাদের কাছে হেলথ সার্টিফিকেট চেক করে যে অ্যানিমালটা সেফ ফর কনজাম্পশন, হ্যাঁ, এবং এর ফিটনেস ভালো, সব ঠিক আছে। অনেক সময় দেখো যে তোমার ইয়াতে হাটে, কোরবানির পশুর হাটেও কিন্তু হেলথ সার্টিফিকেট ইদানিং, কিংবা ওই যে বড় বড় কোম্পানি যেসব দেখলা আর কি, যারা এই পাস্ট গভর্নমেন্টের সময় লাস্টের দিকে অনেক বড় বড় কি সাদিক অ্যাগ্রো, তারা কিন্তু রীতিমতো সার্টিফিকেট নিত যে এটা খুবই সাউন্ড, হেলদি, অমক তমক, হ্যাঁ, এগুলির সার্টিফিকেট নিত। এইটা সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে তোমাকে অবশ্যই ফলস সার্টিফিকেট ইস্যু করা যাবে না। ধরো এমনি স্টেরয়েড দিয়ে ফুলানো, তুমি বুঝতে পারলা যে এটা স্টেরয়েড দেওয়া আছে, এক্সামিন করে বুঝলা, কিন্তু তুমি সার্টিফিকেট, তোমাকে 10,000 টাকা দিল কোনো একটা অ্যাগ্রো কোম্পানি, যেই স্যারের তো নাম ডাক আছে পুরো বাংলাদেশে, হুম, তোমার কাছ থেকে একটা 10,000 টাকার বিনিময়ে সার্টিফিকেট নিলে যে গরুটা খুবই ভালো, হ্যাঁ, 5 লাখ টাকা দাম হবে, তার মধ্যে তোমাকে 10,000 50,000 টাকা দিয়ে দিল,
যে ঘটনাগুলি কিন্তু ঘটছে, তোমরা জানো এটা সাদিক এগ্রোর ক্ষেত্রে কিন্তু ঘটেছে। আমাদের ডিএলএস এর কিছু লোক কিন্তু এটার সাথে জড়িত ছিল। গভর্নমেন্ট ফল করায়, পাস্ট গভর্নমেন্ট ফল করার আগে কিন্তু এগুলি আস্তে আস্তে জি উন্মোচিত স্যার, হয়। এগুলো তো স্যার গরু দেশে আমদানি করা নিষিদ্ধ ছিল তখন। হ্যাঁ, 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 এই বিভিন্ন আমাদের ধরনের। ডিএলএস এর লোকেরা এটার সাথে জড়িত ছিল। সেই কাজগুলি কিন্তু হয়েছে, এগুলি করা যাবে না। প্রফেশনাল অনেস্টি ভায়োলেশন করা যাবে না, এগুলি প্রফেশনাল অনেস্টি ভায়োলেশনের সময়। আর একটা কেস ঘটে, ধরো একজন পশু বিক্রি করতেছো, একজন থাকে বায়ার আর একজন সেলার থাকে, তাই না? তোমাকে নিয়ে গেছে একটা, তোমাকে ওইখানে এক্সপার্ট অপিনিয়ন সার্টিফিকেশনের জন্য নিয়ে গেছে, তুমি সেলার থেকে টাকা নিতে পারবা না আগেই কনভিন্স হয়েতে, ঠিক আছে ডাক্তার সাহেব আসছেন, আমি আপনার খুশি করে দেবো না, একটু দেখেন আমার। তুমি এসে কি করলে, এগুলো সবগুলি ভালো আছে একেবারে, দুই দাঁতের গরু অমুক তমুক এই সেই বলে টলে, হুম, একটা সার্টিফিকেট দিয়ে দিলা, হেলথ সার্টিফিকেট দিয়ে দিলা, বায়ারও কিনে নিয়ে গেল, নিয়ে গেল, ঠকলো। সেটাকে বলে কি প্রাইমা ফেসি এভিডেন্স অফ ফ্রড। এটা তুমি তখন কিন্তু প্রাইমা ফেসি এভিডেন্স কি, মানে ওই যে কেস কাছারিতে বলে না, এই তোমার হত্যার হত্যার যে কেসগুলি হয় তার প্রাইমা ফেসি একটা কথা আছে, মানে প্রথম দর্শনে যে এগুলি দেখা যায়, হুম, ওই কি বলে ওটা, কি সিনারি বলে, মার্ডার সিনারি, তাই না? প্রথম অথবা যেটাই হোক না কেন, ওইখানে সার্কামস্টেন্সিয়াল যে বিষয়গুলি আছে সেটা কি প্রাইমা ফেসি এভিডেন্স, মানে শুরুতে গিয়ে কি কি দেখতেছো, হুম, কিভাবে পড়ে আসে লাশটা, এই ধরনের। তুমি যে ফ্রড করলা, বা একজন ইয়ে কি বলে ডক্টর, ভেটেরিনারিয়ান যে ফ্রড করলো, সেলারেতে টাকা নিয়ে বললো যে ভালো, এটা এটা কিন্তু ফ্রডের প্রাইমা ফেসি এভিডেন্স, টাকা নেওয়াটা। তারপর তো আরো অনেক তদন্ত হবে, দেখবে যে তার সাথে ডিল হয়েছে, আরো অনেক বিষয় আসবে সেটা। সো এটা করা যাবে না, সেলার থেকে টাকা নেওয়া যাবে না যখন তোমাকে অপিনিয়ন নেওয়া হচ্ছে বা তোমার থেকে সার্টিফিকেট নেওয়া হচ্ছে উম, কোনো এনিম্যাল সেলের সময়। ইলিগাল প্র্যাকটিস, সেটা কি, ধরো যে ইলিগাল কোনো কাজে আমরা যারা প্রফেশনে আছি হেল্প করব না। হুম, যেমন বলা বলা হচ্ছে যে কেউ একজন এই যে কোড অফ ভেটেরিনারি এথিক্স এর ল যেগুলি আছে বা কোড যেগুলি মানে এথিক্স যেগুলি আছে সেগুলি ভায়োলেশন করতেছে অথবা ল ভায়োলেশন করতেছে, সেই কাজে তুমি অ্যাসিস্ট বা এনকারেজ করতে পারবা না। বরং তোমাকে কি করতে হবে, কেউ যদি ইলিগাল প্র্যাকটিস করে বা কোড ভায়োলেশন করে, কোড অফ এথিক্স ভায়োলেশন করে, তোমার ডিউটি হচ্ছে তুমি ভেটেরিনারি কাউন্সিলকে অথবা ভেটেরিনারি অ্যাসোসিয়েশনকে তুমি জানাবা এটা, হুম, যে অমুক ডক্টর এই কাজ করতেছে, রিপোর্ট করবা। তবে এইখানেও আবার কিন্তু বিষয় আছে, শত্রুতা বশবর্তী হয় তুমি কাউকে, মানে মেলাফাইড ওয়েতে করা যাবে না। এটা অবশ্যই বোনাফাইড, তোমার সৎ উদ্দেশ্য থাকবে, বোনাফাইড ওয়েতে তোমার করতে হবে, মেলাফাইড ওয়েতে না। মেলাফাইড ওয়েতে কি, যে ধরো ওই সবুজ আর আরেকজনের সাথে গ্যাঞ্জাম আছে, তাইলে তুমি বললা গিয়ে যে ও তো এই প্র্যাকটিস করে, লিখিত অভিযোগ করলে, এগুলি কিন্তু প্রচুর হয় বাংলাদেশের প্রেক্ষাপটে। এগুলি করা যাবে না। করতে হবে কেউ যদি রিয়েলি ইলিগাল প্র্যাকটিস করে বা কোড ভায়োলেশন করে, ল ভায়োলেশন করে আমাদের প্রফেশনে, তাইলে পার্শ্ববর্তী তুমি যদি এটা দেখে থাকো, তুমি তো অ্যাসিস্ট করতেই পারবে না, সাথে সাথে তুমি কি করবা, এটা ভেটেরিনারি কাউন্সিল অথবা বিভিএ, বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশনে রিপোর্ট করতে হবে, লিখিত অভিযোগ জানাতে হবে। ওকে। আহ আরেকটা বিষয় আছে এখানে, অনেকে ধরো এক কাজ করে, যেমন কোনো একটা আর্টিকেল লেখে অথবা কোনো বই লিখলো, হ্যাঁ, বই লিখে বললো যে ঠিক আছে এটা পিছনে অ্যাডভার্টাইজ করেন আমাকে, হুম, কার্টিসি অ্যাডভার্টাইজ করেন, অথবা আমার যে প্রিন্টেড আর্টিকেল আছে এটা বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করেন, হুম। তার ফলে তোমার কি করে, এই যে গেইন গুলি, তার গেইন হচ্ছে না, ফিনান্সিয়াল গেইন, সেটাও করা যাবে না। আমরা প্রফেশনে থেকে তো অনেক সময় আর্টিকেল লিখি, বই লিখি, বিভিন্ন ছোট বই, বিভিন্ন ধরনের হ্যান্ড আউট আমরা বের করি, কিন্তু সেটা করতে পারো, কিন্তু এই প্রমোশনের জন্য কাউকে ইউজ করা যাবে না এবং প্রমোশন করা যাবে না। হুম, বা কোনো কোম্পানির থেকে টাকা নিয়ে এটা ছাপায়া সেই বই সহ, ওই কোম্পানির অ্যাড সহ ওই বই, মানে হয় না যে বললো ঠিক আছে স্যার আপনি বই লিখছেন, আমার এই অ্যাডটা দিয়ে দিয়েন, সাথে সাথে আমার এই প্রোডাক্টের কিছু বললেন, আমি আপনার এই বইটা চালাই দেবো, অথবা এই আর্টিকেলটা অথবা এই হ্যান্ড আউটটা আমি মানুষের কাছে প্রচুর পরিমাণ বিক্রিতে হেল্প করো, এইভাবে করা যাবে না। তবে তুমি এটা করতে পারো, তোমার যদি কোনো রিয়েলি সাইন্টিফিক কোনো
আর্টিকেল পাবলিশ করে যদি সেটা আসলে পাবলিক করতে চাও, আর্টিকেল লেখার উদ্দেশ্যে তো এটা পাবলিক করতে হবে, পাবলিকের মাধ্যমে জানাইতে হবে। কিভাবে করতে পারো? তুমি তখন ম্যানুফ্যাকচারারকে দিয়ে দিতে পারো যে ঠিক আছে, আমি তো একটা ছোট্ট একটা রিসার্চ করেছি, যেটা টিচার আমাদের ক্ষেত্রে, যা এই ওষুধটার উপর আমি রিসার্চ করেছি এবং ভালো ফলাফল পাইছি। এখন আপনি দায়িত্ব যে আমি আপনাকে রিপোর্টটা দিলাম, আপনি কোম্পানিকে গিয়া বললো যে আপনি এটা আপনার ওয়েতে ডিস্ট্রিবিউট করেন। হ্যাঁ, এটা কিন্তু আমরা করি। এই কানেকশনে আমি আরেকটু বলে রাখি আর কি। আহ, আমরা টিচাররা বই লিখে অনেক সময় কি করি, সাইফুলকে যোগাযোগ করলাম, সাইফুল তোমাকে তো আমি পড়াইলাম, আমি একটা এই ডগ ক্যাটের উপর একটা খুব সুন্দর বই লিখছি, বাংলাদেশে এরকম বই আর একটাও নাই। আমি খুব জ্ঞানীগুণী মানুষ, আমি এই বইটা লিখছি, তুমি তোমার ওই প্রতিষ্ঠানে যতজন ছাত্র আছে সবার কাছে এক কপি করে বিক্রি করবা, আর আমি তো তোমাদের আলটিমেটলি ক্লাস নেই, আমি তোমাদের বিষয়টা দেখ। সাইফুল কি করবে, স্যার তো ক্লাস নিছে, এটা বিক্রি করে দেওয়ার দায়িত্ব। এরকম বিভিন্ন প্রতিষ্ঠানে যেটা করে, কিন্তু এটা কিন্তু খুবই মানে আমার কাছে মনে হয় যে প্রফেশনাল। এক হলো যে ভেটেরিনারি প্রফেশনের দিকে, আবার টিচিং প্রফেশনের, এটা কিন্তু আমি আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে যে আমি এটা খুব অপছন্দ করি আর কি। স্যার আমরা তো সব টিচারের একটা একটা করে বই নিই, আপনার কোনো বই নেই স্যার? না না, আমার বই থাকলেও সাইফুল আমি তোমাকে বলবো না, তুমি হয়তো অন্য ওয়েতে জানবা যে এরকম স্যারের একটা বই আছে। হ্যাঁ, জি স্যার। কিছু এথিক্স তো মানতে হবে, বুঝো নাই? টাকা জি কি স্যার। সব জীবনে? না স্যার। তো না, আমি খুব মহান ব্যক্তি না, কিন্তু কিছু কিছু এথিক্স আমার স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করতে পারো, আমি মেনে চলার চেষ্টা করি। যেমন আমি মাস্টার্সে যখন ছাত্র ভর্তি হয়, আমি বলি যে আমার সাথে কোনো ফেসবুকে পোস্ট দেওয়া যাবে না, আমি নিজেও ফেসবুক পছন্দ করি না, ওই টিটুকে জিজ্ঞেস করো। হ্যাঁ, যে আমার স্যার আজ তার জন্মদিন, আমার স্যারের আজ মানে বার্থডে, অমুক তমক, এগুলি আমার কাছে খুব হাস্যকর লাগে, বুঝছো? আমি পছন্দ হয় অনেকে, আমি আবার যারা করে তাদেরকে ক্রিটিসাইজ করতেছি না, দিস ইজ দেয়ার মানে চয়েস। কিন্তু আমি আমার ছাত্রকে বলে দেই, আহ মাস্টার্সের ছাত্ররা তো ক্লোজ থাকে, খুবই ক্লোজ থাকে, অল টাইম সামনেই বসে থাকে, তাদেরকে নিয়ে অনেক মজা হাসি ঠাট্টা করি, কাজ করি, বকা দেই, সবকিছু ঠিক আছে, কিন্তু প্রথম দিনই বলে দেই আমার রিলেটেড ফেসবুকে কোনো পোস্ট দিতে হলে অবশ্যই আমাকে জানায় দিতে হবে যে স্যার এই বিষয়ে একটা পোস্ট দে। সেটা আমার ধরো একটা আর্টিকেল পাবলিশ হলো, আমার ছাত্ররা জানে কিভাবে পোস্ট দিতে হবে, আমি তাদের বলে দিই। আমাকে গ্লোরিফাই করে একবারে আমার স্যার এই বিষয়ে কাজ করছে, অমক তমক, এই এত এতে পাবলিশ হয়েছে তার এই সেই, যেটা হয় আর কি, বুঝছো? হ্যাঁ, ওরা জি আমাকে স্যার। জিজ্ঞেস করে স্যার এটা পোস্ট দিতে পারবো কিনা, এটা পাবলিশ হয়েছে স্যার, পোস্ট দিতে পারবো? হুম। আমি তো বলেই দিই যে পার্সোনাল কোনো কিছুতে দিতে পারবে না, যে অমুক দিন এই যে কি বলে, একটু বলে নেই আর কি, যেহেতু মানে বিষয়টা আসলে আমি যখন হেড হইলাম তখন আমার প্রথম মাস্টার স্টুডেন্ট, ওরা একদিন আমার না জানায় ফুল টুল নিয়ে আসছে আমাকে রিসিভ করার জন্য। আমি আসলে ওই দিন ছিল, আমি ওদেরকে রিসিভ করবো, মাস্টার্স স্টুডেন্ট আসছে একটা, আমরা এটা আমার ল্যাবের একটা আর কি, আমি তাদেরকে একটা লাঞ্চ অফার করি, একটা কোনো রেস্টুরেন্টে গিয়ে আমরা লাঞ্চ খাই একসাথে, এটা একবারে ঘরোয়া, এটা কারণ কোনো প্রচার প্রকাশ কিচ্ছুর জন্য না, আমরা আমরা খাই, এটা জাস্ট এনকারেজ করার জন্য। ওরা ফুল টুল নিয়ে আসছে, আমি কিন্তু নিষেধ করছি যে তোমরা এটা আমাকে জিজ্ঞেস করে আনতে পারতা। হ্যাঁ, আর ঠিক ঠিক আছে নিয়ে আসছো, কিন্তু এখানে কোনো ছবি তোলো, ঠিক আছে মেমোরির জন্য, কিন্তু ফেসবুকে যাবে না এটা। এটা হলো আমার চয়েস। অনেক সময় আবার বলবে স্যার কি তাইলে একবার মহামানব হয়ে গেল, না আমি কোনো মহামানব না, আমার দুই একটা জিনিসে হালকা একটু রিজার্ভেশন আছে আর কি। হ্যাঁ, তারপরে জি অনেক স্যার। সময়, অনেক সময় ওরা ই করে। হ্যাঁ, অনেক সময় করে। যাই হোক, এই জন্য বললাম বই লিখলেও সাইফুলকে হয়তো বা একটা কার্ডসি কপি দেব, অথবা অন্য কাউকে, কিন্তু আমার মনে হয় রিকোয়েস্ট করবো না যে আমার বইটা বিক্রি করে দাও, আমি তোমাদেরকে দেখবো, আমি ক্লাস নিচ্ছি। যাক, তারপরে যারা করে, যে স্যাররা করে, তাদের নিজস্ব ই আছে, আমি সেটাকে ডিসঅনার করতেছি না, করতে পারে অবশ্যই, দে হ্যাভ দেয়ার রাইট অ্যান্ড দে হ্যাভ দেয়ার লজিক টু ডু সাস। হুম, যাই হোক, তাহলে এটা করা যাবে না। অব্লিগেশনস অ্যান্ড লয়্যালটি অফ দ্য ভেটেরিনারিয়ানস। ভেটেরিনারিয়ানের অব্লিগেশন কেমন, লয়্যালটি কি ধরনের হতে হবে? একজন ভেটেরিনারিয়ানের হতে হবে গুড সিটিজেন, ফার্স্ট অফ অল, সে একজন ভালো নাগরিক হবে, এবং এট দ্য সেম টাইম লিডার
ইন দ্য মুভমেন্ট অফ দ্য অ্যাডভান্স দ্য কমিউনিটি ওয়েলফেয়ার, এবং তাকে প্রত্যেককেই, আমরা যে কমিউনিটি বিলং করি, ভেটেরিনারি কমিউনিটি বা প্রফেশন, অথবা আমাদের স্মল অন্য কমিউনিটি যেটা আছে, সেটাতে লিডারের স্থান নিতে হবে। ওই লিডার না, কিন্তু আমি বলতেছি ওই লিডার না, জোর করে যায় দখল করা লিডার না। তোমার জ্ঞান গরিমা রেসপেক্ট, মানে তোমার ডিগনিটিটা এমন হইতে হবে। হ্যাঁ, বলো কে যেন? সঞ্জীব। হ্যাঁ সঞ্জীব, কথা বলো, হ্যান্ড রেজ করেছো। সাইফুল, ও কি ভুল করে হ্যান্ড রেজ করলো? স্যার পসিবলি ভুল করে করছে, নইলে স্যার এত আচ্ছা, কোনো কথা। anyway, দেখো আমি বললাম যে গুড সিটিজেন হতে হবে এবং লিডার হতে হবে, সেটা ভেটেরিনারি প্রফেশনের কমিউনিটি ওয়েলফেয়ারের জন্য, অথবা তুমি যে কমিউনিটিতে বিলং করো সেই কমিউনিটিতে তোমাকে কি হতে হবে? লিডারের স্থান নিতে হবে। লিডারের স্থান মানে এই ধরনের না, বর্তমান প্রেক্ষাপটে যে লিডার জোর করে দখল, সেই ধরনের না। তোমার ডিগনিটি, নলেজ, স্কিল, তোমার পার্সোনালিটি দেখে যেন মানুষ রেসপেক্ট করে, এবং তুমি যেন ওই কমিউনিটিটাকে এবং বা ওই কমিউনিটির ওয়েলফেয়ারটাকে সমুন্নত রাখতে পারো, সেই ধরনের লিডারশিপ ইন মাইন্ড ইউ উইল বি লিডার। হ্যাঁ, কিন্তু বর্তমানের যে লিডারের মতো না, কিন্তু আমি বারবার বলতেছি। আবার এইটাও করা যাবে না যে ভেটেরিনারি প্রফেশনের স্যার বলছে লিডার হইতে হবে, আমি লিডার হব, আর হাজবেন্ডদেরকে প্রত্যেকদিন গালিগালাজ করতে থাকবো আমার প্রফেশনকে সমুন্নত করার জন্য। এটাও করা যাবে না। হুম, আমি পার্সোনালি মনে করি এই কাজটা করা যাবে না। আমি কিন্তু বিইং ভেটেরিনারিয়ান, আমি আমার ছাত্রদেরকে সবসময় বলি হাজবেন্ডারি একটা প্রফেশন, তাই না? তারাও একটা প্রফেশন, একটা স্টাডি বিলং করে। তুমি তাদেরকে গালি দিবে, ওরা গালি দেখ, হ্যাঁ বলবে স্যার ওরা তো আমাদেরকে এটা বলে, আমার সাথেও আর্গু করে আমার স্টুডেন্টরা। আমি বলি যে আচ্ছা, এই দ্বন্দ্বটা তো অনেক আগে থেকে দেখতেছি চলতেছে এবং চলতেই থাকবে, কেন এই আননেসেসারি এর মধ্যে আমরা জড়াবো? হ্যাঁ, ওরা যদি আমাদের বিরুদ্ধে কিছু করতে চায়, অবশ্যই সেটা সেটা কি প্রফেশনাল ওয়েতে হ্যান্ডেল করতে হবে। নট লাইক তুমি ফেসবুকে একবারে এই হাজবেন্ডরি অমুকে হাজবেন্ডরি। এটা তো এমন কিছু না সাইফুল, তুমি চান্স পেয়েছো ধরো আজকে ডিবিএম এ, তোমার আর একটা চাচাতো ভাই চান্স পাইছে ধরো হাজবেন্ডরিতে, তুমি কি ওকে মেরে ফেলবা? ওর সম্পর্কে গালিগালাজ করবা? কিছু না তো, এটা সিম্পল জিনিস। কিন্তু আমরা কিন্তু এই কাজটা সব সময়, প্রত্যেক ক্ষণে ক্ষণে করতে থাকি। বলে স্যার ওরাই তো বেশি করে। আচ্ছা করুক না, ওরা একটু বেশি করতেই পারে। আসলে কি মানে ভেটেরিনারি সায়েন্সটা সবারই কিন্তু একটা আগ্রহ থাকে পড়ার জন্য। একটা সময় বেশি ছিল, আমি জানি না এখন তোমাদের চয়েসে কেউ পড়ো না হয়তো বা এখানে, কিন্তু একটা সময় কিন্তু ভেটেরিনারি সায়েন্স পড়ার জন্য চাইতো, কিন্তু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় যেটা, সেখানে পড়তে পারতো না, পরে এগ্রিকালচার অথবা হাজবেন্ডারি অন্যগুলিতে পড়ো। এই একটু তো থাকবেই, তাই না? একটু জেলাসি তো থাকবেই, থাকুক না, অসুবিধা কি? কিন্তু সেটা অবশ্যই প্রফেশনাল ওয়েতে হ্যান্ডেল করতে হবে তোমাদেরকে। ওই ফেসবুকে গালিগালাজ, ফোনে গালিগালাজ, সুইপিং কমেন্ট করা, এগুলি কিন্তু আমি কখনো, আমি আমার স্টুডেন্টদেরকে নিষেধ করি। অনেক টিচার আছে, আমি শোনো সবকিছুই বলি, আমাদেরও অনেক টিচার আছে ক্লাসের মধ্যে, আমার কলিগরা আছে ক্লাসের মধ্যে, ডাইরেক্ট উস্কায় দেয়, এই হাজবেন্ডেরা এটা করতেছে, তোমাদেরকে সতর্ক থাকতে হবে, এই প্রফেশন বাঁচাইতে হবে। হোয়াট ডাজ ইট মিন? দিস ইজ স্টুপিডিটি। আই থিঙ্ক স্টুপিডিটি। তুমি কেন স্টুডেন্টদেরকে এজিটেট করবা একটা কারণ ওই স্যারটা আমার, তোমাদের এখানে তো তোমাদের তো টিচার নাই, তাই না? আমাদের এখানে বা অন্য জায়গাগুলিতে ডিবিএম এর যারা আমরা টিচার আছে, হাজবেন্ডেরই তো টিচার আছে। ওই ছেলেটার জন্য হাজবেন্ডের একজন টিচার, সেও তো টিচার, আবার ডিবিএম এর একজন টিচার। আমি টিচার হয়ে আরেকটা টিচারের নামে বলতে পারি? পারি কিনা বলো? উচিত কিনা? না স্যার। আমি মনে করি উচিত না। এখন অনেকে আমার চোখের সামনে আমাদের বন্ধু বান্ধব করে, সব সময় এটা করে। আবার আমার কি করে যে এই যে আপনি পড়ে আসছেন এগুলো কম্বাইন্ডি, হ্যাঁ, এই সিবাসুর থেকে, আপনাদের ফিলিংস কম। রিয়েলি আমি বলি যে হ্যাঁ ঠিক আছে, আমার ফিলিংস যদি কম হয় হবে, আমি কি জীবন দিয়ে দেবো এটার জন্য? এমন অবস্থা, ওই হাজবেন্ডেরও কিছু একেবারে কি বলে মৌলবাদী আছে, আর আমাদেরও মৌলবাদী আছে, এদের ফাইট সারা জীবন চলছে। একটা লিবারাল পজিশনে থাকার মতো মানে আমি দেখিনি। কিন্তু সিবাসুতে আমরা যারা পড়াশোনা করেছি, রিয়েলি রিয়েলি বলতেছি, আমাদের সামনে কোন স্যার হাজবেন্ডারি, কোন স্যার ডিবিএম, এই চিন্তাটাই কোন সময় মাথায় ঢোকে নাই। কারণ নীতিশ স্যার ওইভাবে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে রেখেছিল যে ডিবিএম হাজবেন্ড সবাই সবাই মানে এই এই ডাক্তার বানানোর জন্য ডিভোটেড।
এবং স্টুডেন্টদের মধ্যে ডিসিমিনেশন হয় না, সেই জন্য কিন্তু ফিলিংস আমার খুব বেশি কাজ করেন না। হুম, ঠিক আছে। আর আমি যে বলতেছি, আমি বারবারই বলি তোমাদেরকে, আমি যে ধারণাটা তোমাদের মধ্যে বলি সেটাই কিন্তু স্বতঃসিদ্ধ ধারণা না। তোমাদের পার্সোনাল অপিনিয়ন আছে, অন্য টিচাররাও যেটা বলে সেটা তোমাদের কাছে হতে পারে। আমি কখনো জাজমেন্টাল হতে বলি না তোমাদেরকে, আমি বলতেছি যে আমার মতো হইতে হবে, নট নেসেসারিলি। তোমাদের নিজস্ব চিন্তা ভাবনা আছে, অথবা অন্য টিচাররা যেটা বলতেছে তাদেরও লজিক আছে, কিন্তু আমি এইটা মনে করি, আমি এটা বলতেছি। হুম, ঠিক আছে। জি স্যার। এটা কি তোমাদের ওখানে আছে না? জিবিএম হাজবেন্ড এগুলি না থাকারই কথা, কারণ তোমাদের তো না টিচার স্যার, নাই আমাদের এখানে না নাই স্যার। স্যার, না স্যার, এগুলি। আমাদের স্যার কম্বাইন্ড স্যার। আমাদের কম্বাইন্ড ডিগ্রি, কম্বাইন্ড ডিগ্রি না না, Combined, কম্বাইন্ড sir. ডিগ্রি হইলেও আছে, অনেক জায়গায় আছে, যেমন পটুয়াখালীতে আছে, তারপর আমাদের ওইখানেও মানে ওই স্যার বেশি হচ্ছে গিয়া বাকৃবিতে আর ওই যে পটুয়াখালীতে। পটুয়াখালীতে। আবার অন্য জায়গায় স্টুডেন্টরা টিচারদেরকে ই করতে থাকে, হিউমিলিয়েট করতে থাকে গোপনে, হ্যাঁ ওই অমুক টিচার, হ্যাঁ। আবার টিচাররা, অনেক টিচার, আবার এটাও সত্য, ডিবিএম হাজবেন্ডের অনেক টিচাররা ডিবিএম এর ছাত্রদেরকে ই করতে থাকে আর কি, হ্যাঁ। স্যার এটা এমন কেন স্যার? এমন কেন, এটা ব্যাখ্যা করতে গেলে তোমাদের তো আকার ইঙ্গিতে বললাম অনেক কিছু আমি, হ্যাঁ। এখন তোমাদেরকে বুঝে নিতে হবে। এটা হলো কি, আমি মনে করি যারা তোমরা এই যে এগুলি নিয়ে করে, আমি আমার পার্সোনাল অপিনিয়ন, এটা হীনমন্যতায় ভোগে বোধ, দুইটা গ্রুপে হীনমন্য তারা, আমি এছাড়া আর কিছু বলতে পারি না। স্যার সমস্যাটা তো মূল গোড়ায় হচ্ছে গিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ওইখান থেকেই তো যত সমস্যাটা। যাক, সমস্যা হোক, যা হোক হোক আর কি, বুঝছো তোমরা। এই যে কিছুদিন আগে এনিমাল হাজবেন্ডারি কাউন্সিল করতে চাচ্ছিল, মনে আছে? তোমরা এটা নিয়ে অনেক আন্দোলন হচ্ছিল, আমি তো জি আমার স্যার, ছাত্রদের। আমরাও গিয়েছিলাম ওই যে ও, খামার তোমরাও ভবনে। গেছিলে? আচ্ছা, জি ঠিক আছে। স্যার। স্যার এটা আমার যদি হইতো তাহলে আমাদের কি লাভ ছিল বা আমাদের কি লস ছিল, এটা তোমাদের আমি এখন কিচ্ছু লাভ বুঝি নাই, নাই। তোমাদের শোনো, তোমাদের লাভ হলো কাউকে নেতা বানায় দিলা তুমি, তারা ধরো আমি তোমাদেরকে ডাক দিলাম, তুমি আমাকে নেতা বানায় দিলা, আমি নেতা হয়ে গেলাম। এটা হলো আমার লাভ, তোমাদের কোনো লাভ নাই। তোমরা এসে ওই ডিএলএস এর সামনে বাড়ি খাইলে, না খায় বসে থাকলে, এটা তোমাদের লাভ আর কি। ভেটেরিনারি এনিম্যাল হাজবেন্ডারি কাউন্সিল করতেছে, আমি লিডার, ধরো ঢাকায় বসে আছে, আমি জানি না এটা? তা তো অবশ্যই জানেন হতে স্যার। পারে। যখন কাউন্সিলের একটা পাশ করার সময়, তখন তুমি ছাত্রদেরকে ডাক দিয়ে নিয়ে এসে রাস্তায় বসায় দিলে, এটা কি হওয়া উচিত? সাথে না সাথে স্যার। আমাদের টিচাররাও যাচ্ছি আমরা। চাকরি ভাই, এইটা হলো মানে তোমরা হয়তো মনে করবে যে স্যার আসলে ই না। আমার ছাত্ররাও, আমি এইভাবে স্ট্রেট ফরওয়ার্ড বলি, আমার ওই ই লাগে না এত, আমার এত ই লাগে না। আমার এই প্রফেশনাল স্ট্যান্ডার্ড আমি বজায় রাখা, আমি মনে করি অন্যভাবে করা যায়। ডিবেট ইটি থাকবে, তবে মারামারি করে না। হ্যাঁ, ওই যে কি বলে, তোমার উইজডম, ডিগনিটি, হ্যাঁ, পার্সোনালিটি, এগুলি দিয়ে তুমি তোমার লাইক এ ছাত্র, সিভিলাইজড পারসন স্যার। হ্যাঁ অবশ্যই সেটা তুমি করতে পারো আর কি। তার মানে আবার এইটাও না যে তোমার এই ইটাকে, একটু প্লিজ আমি আসতেছি একটু। যেটা আমি বলতেছিলাম, এর মানে আবার এই না যে আমি আমার প্রফেশনকে বিলং করি না, বা আমি আমার প্রফেশনকে ডিফাইন করি না, বা অন করি না, আপহোল্ড করি না, অবশ্যই করি আমি, কিন্তু মারামারি করে না আমি। হ্যাঁ, আমার ওয়েটা ভিন্ন, আমি এটা মনে করি আর কি। আমি হাজবেন্ডের টিচার স্টুডেন্টদের সাথে খুব ভালো করে মিশতে পারি, হ্যাঁ, খুবই ভালো করে মিশতে পারি, কোনো প্রবলেম নেই আমার। হ্যাঁ, এইটা আর কি। এবং এইভাবেই আমার মনে হয় যে আহ থাকা উচিত। মারামারি করে কি করব বলো? এই সবাই তো বললাম কি, আজ আমার যদি একজন মানে আপন কেউ হাজবেন্ডরি পরে, তাকে কি আমি ফেলে দেবো? তার সাথে মারামারি করবো আমি? নো। যাই হোক, এটা অন্য বিষয়, দেখো আমরা এটা আগাই আরেকটু। বলা হচ্ছে যে একজন ভেটেরিনারিয়ান শুড কমিট নো অ্যাক্ট, যেটা হচ্ছে কি যে একটা ওই কোডকে ভায়োলেশনের মতো করে, সে ধরনের করা যাবে না। রাদার হি শুড প্রমোট দ্য ইন্টারেস্ট, অনার, ডিগনিটি অফ দ্য ভেটেরিনারি প্রফেশন উইথ
গুড ফেইথ মানে মানে কি বলে, ভালো বিশ্বাসে বা বোনাফাইড ওয়েতে, যেটা বারবার বলতেছি আমি, হ্যাঁ, সেটা প্রমোট করতে হবে, এই প্রফেশনের ইন্টারেস্ট, অনার এবং ডিগনিটি। তারপর আমরা 20 নম্বরে আসি, ফুল টাইম গভর্নমেন্ট এবং আদার অ্যাপয়েন্টমেন্টস। তোমরা জানো যে একজন গভর্নমেন্ট যারা ভেটেরিনারি সার্জন থাকে তারা কিন্তু একটু প্রিভিলেজ থাকে, কোনো একটা এলাকায় ধরো প্র্যাকটিস করার ক্ষেত্রে তারা কিন্তু প্রিভিলেজ থাকে। তুমি ধরো প্রাইভেট ভেটেরিনারিয়ান, কিন্তু একজন হচ্ছে কি গভর্নমেন্ট ভেটেরিনারিয়ান, ডিএলএস এর। গভর্নমেন্ট ওরা কিন্তু সবসময় একটু কি থাকে, অ্যাডভান্টেজিয়াস পজিশনে থাকে, পজিশনের কারণে, তাই না, তার এমপ্লয়মেন্ট পজিশনের কারণে। কিন্তু বলা হচ্ছে যে এই যে গভর্নমেন্ট ভেটেরিনারিয়ান যারা, তারা তার এই গভর্নমেন্ট সার্ভিসের সুবিধাটাকে এক্সপ্লয়েট করবে না, কাজে লাগাবে না তার প্র্যাকটিসের ক্ষেত্রে। ঠিক আছে, করা যাবে না এটা। যখন তুমি প্র্যাকটিস করতেছো তখন একজন প্রাইভেট ভেট এবং তুমি একজন গভর্নমেন্ট ভেট, পাবলিক ভেট যেটা, সমান ইকুয়াল অপরচুনিটি পাবে। কিন্তু এটাও করা হয়, কিন্তু এটা ডাক্তারি প্রফেশনে কিন্তু খুব বেশি এটা। হুম, এটা আমরা লিখে দিই বিসিএস অমক, হ্যাঁ, অমক হসপিটালের রেজিস্টার, হ্যাঁ, তারপর কি বলে এমএস পার্ট 2, ছোট করে লিখে দেয় এমএস ব্র্যাকেটের মধ্যে পার্ট 2, তাই না, ডাক্তাররা, জাস্ট তাদেরকে হাইলাইট করার জন্য এগুলো করা যাবে না। কিংবা ধরো কি এমবিবিএস ডিএমসি ঢাকা মেডিকেল থেকে পাশ করছো তুমি, আর একজন ধরো এমবিবিএস করছে কোথা থেকে, বেসরকারি একটা এর থেকে, তারা আবার লিখতে পারে না। এগুলি ওইগুলি করা যাবে না আর কি। ফির ক্ষেত্রে দেখো, যারা গভর্নমেন্ট ভেটেরিনারিয়ান তাদের ফির ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট একটা রেগুলেশন আছে যে এত টাকার বেশি চার্জ করা যাবে না, যদিও এটা মানে না, কিন্তু একটা কিন্তু বলা আছে বিবিসির থেকে যে যারা গভর্নমেন্ট ভেটেরিনারিয়ান তাদের জন্য চার্জটা এত রেঞ্জের মধ্যে হতে হবে। হ্যাঁ, যেমন মেডিকেল ডক্টরদের ক্ষেত্রে বলা আছে, যারা গভর্নমেন্ট ডক্টর তারা প্রাইভেট প্র্যাকটিস করলে চার্জ করতে পারবে এত, এটাও মানে না কেউ, কিন্তু অবশ্যই এটা বলা আছে। তবে কনসালটেন্ট যারা মানে বা যারা প্রাইভেট ভেটেরিনারিয়ান, তারা কনসালটেশনের মাধ্যমে ফি নির্ধারণ করতে পারবে, ওইটার কোনো বাইন্ডিংস নাই। এরপর হচ্ছে ডিসপিউটস। বলা হচ্ছে যে এই প্রফেশনের ভিতরে যারা থাকবে কোনো আনডিজায়ারেবল ডিসপিউটে জড়াবে না, রাদার কি করবে, ডিসপিউট গুলি সেটেল করতে হেল্প করবে। ধরো কোনো একজন ভেটেরিনারিয়ানের সাথে আর একজন ভেটেরিনারিয়ানের কোনো সমস্যা, কোনো একটা বিষয় নিয়ে, সেটাকে উস্কায় দেওয়া যাবে না বা কোনো একটা সাইড নেওয়া যাবে না, রাদার সেটা সেটেল করে দেওয়ার ব্যবস্থা করতে হবে। যদি মনে করো সেটা ভেটেরিনারি কাউন্সিলে জানাইতে হবে এবং তাদের পরামর্শ নিয়ে এই বিষয়টা, ডিসপিউটটা সেটেল করতে হবে। এরপর হচ্ছে কি দা ইউজ অফ কোয়ালিফিকেশনস। এই কথাটা আগেই বলেছি যে তোমার কোনো কোয়ালিফিকেশন যদি ইউজ করতে যাও তাহলে কিন্তু কি করতে হবে, সেটা অবশ্যই তো তোমার ধরো এমএস লিখলা, তুমি ডিবিএম করে রেজিস্টার্ড হয়েছো, ওইখানে উল্লেখ আছে ডিবিএম ফ্রম গোপালগঞ্জ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, এটা লিখতে পারবা। কিন্তু তুমি বাই দিস টাইম মাস্টার্স করেছো, এটা কিন্তু আবার এতে কাউন্সিলে জানাইতে হবে আর এন্ট্রি করতে হবে, পরে তুমি এটা লিখতে পারবে। তারপর ভেটেরিনারি সার্জন অ্যান্ড দ্য ল। অনেক সময় আইনের জন্য তোমাকে ডাকা হতে পারে, কোনো একটা উইটনেস বা তোমার কি বলে কোনো সার্টিফিকেট দেওয়ার জন্য, কোনো বিষয়ে একটা সার্টিফিকেট ইস্যু করার জন্য, অপিনিয়ন জানার জন্য তোমাকে কিন্তু কল করতে পারে কোর্ট থেকে, যে এই একটা ধরো একটা গরু মারা গেছে, সেইটার পোস্টমর্টেম করে তুমি তার রিপোর্ট দিবে, সার্টিফিকেট দিবে, কোর্ট তোমাকে ডাকতে পারে যে এই এই কেসটার তুমি একটা সার্টিফিকেট দাও, এবং সেটা কিন্তু লিগ্যাল বাইন্ডিংস আছে, তোমাকে দিতে হবে, তুমি বলতে পারবে না যে না আমি এটা করবো না। সাধারণত এগুলি প্রাইভেট ভেটেরিনারিয়ান করে না, এটা গভর্নমেন্ট ভেটেরিনারিয়ানের কাজ, এই সার্টিফিকেট ইস্যু করা লিগ্যাল কেসে। সেই সার্টিফিকেটটা অবশ্যই কি হতে হবে, আনপ্রফেশনাল হবে। যদি সার্টিফিকেট আনট্রু হয়, মিসলিডিং হয় বা ইমপ্রপার হয়, সেটা ইস্যু করা যাবে না। অবশ্যই সার্টিফিকেটটা ট্রু হতে হবে এবং প্রপার হতে হবে, ট্রুথফুলনেস থাকতে হবে।
এখানে অনেক সময় কি করে, টাকা খেয়ে, একটা পক্ষে টাকা খেয়ে এটা কিন্তু সার্টিফিকেট কি করে, চেঞ্জ করে। ডাক্তারি প্রফেশনে ওই কাজটা আছে, পোস্টমর্টেম রিপোর্ট চেঞ্জ করে দেয় টাকা খায়, তাই না? যেন কেসটা হালকা হয়ে যায় অথবা খুব বেশি ভারী হয়ে যায়। এই কাজটা করা যাবে না। প্রফেশনাল সিক্রেসি, ধরো কোনো পেশেন্টের কোনো বিষয় তুমি জেনে ফেললা, কোনো একটা রোগ সম্পর্কে জেনে ফেললা, তাই না? এটা কিন্তু কোন কনফিডেন্সিয়াল ইনফরমেশন টু ইউ রিগার্ডিং দ্য পেশেন্ট ইনফরমেশন। কোনো একটা পেশেন্ট কোনো একটা রোগে ধরো আক্রান্ত, হুম, সে ফর এক্সাম্পল তোমার বিড়ালটা টিউবারকুলোসিস আক্রান্ত, তুমি মানে একজনের বিড়াল তুমি জানতে পারলা। টিউবারকুলোসিস জানার পরে তোমার ডিউটি হবে এটা মানে কনফিডেন্সিয়াল রাখা এবং ওই ওনারকে জানানো, বা ওই ওনারের কোনো অথরাইজ পার্সনকে জানানো, যদি দরকার পড়ে, ওনার যদি না আসতে পারে তাকে জানানো যে এটা টিবি হয়েছে। যাকে তাকে বলা যাবে না যে এটা টিবি হয়েছে, অমুক তমুক, এটা পাবলিক প্যানিক তৈরি করা যাবে না। তবে যেসব কেসগুলি আসছে অ্যানিমাল অ্যাক্টের আওতায়, ডিজিজ অ্যাক্টের আওতায়, আমরা আগে পড়েছি, এতে কি বলে ফরেন্সিক মেডিসিনে, তাই না? বা যেগুলি অর্ডিন্যান্স বা অ্যাক্ট বা রেগুলেশনের আন্ডার পরে, পাবলিক ওয়েলফেয়ার আছে বা পাবলিক হেলথের সাথে রিলেটেড, সেগুলি কিন্তু অবশ্যই ডিসক্লোজ বা ডিসভালস কি ডিসভালস করতে হবে বা ডিসক্লোজ করতে হবে প্রপার ওয়েতে। প্রপার অথরিটির কাছে জানাইতে হবে। ওই ওনারকে যেমন জানাইতে হবে, প্রপার অথরিটিতে, পাবলিক হেলথের যদি কোনো ইস্যু থাকে, অথবা এই যে অ্যানিমাল অ্যাক্ট গুলি পড়েছো যেগুলি নোটিফাইয়েবল ডিজিজ, সেগুলি অবশ্যই নোটিফাই করতে হবে প্রপার অথরিটির কাছে। কিন্তু জনে জনে এগুলি প্যানিক তৈরি করা যাবে না, এটা একটা কনফিডেন্সিয়াল বিষয়। এভিডেন্স, যেটা বললাম যে অনেক সময় তোমাকে ডাকা হতে পারে কোনো একটা কেসের এভিডেন্স দেওয়ার জন্য, উইটনেস হিসেবে এভিডেন্স দেওয়ার জন্য। এবং তোমার এভিডেন্স দেওয়ার সময় বা তুমি যখন উইটনেস হবে কোনো একটা বিষয়ের, তখন তোমাকে অবশ্যই এই বিষয়টা মাথায় থাকতে হবে যে তুমি যেন জাস্টিস প্রতিষ্ঠা করতে পারো। কোনো টাকা খেয়ে বা কোনো মেলাফাইড ওয়েতে তুমি তোমার তোমার উইটনেস বা এভিডেন্সটাকে চেঞ্জ করে ফেলতে পারো না, এভিডেন্সটাকে ফলসলি বা আনট্রুলি বা ইমপ্রপারলি মিসলিডিংলি প্রেজেন্ট করতে পারবে না। এরপর আসো কি ভেটেরিনারি প্র্যাকটিশনার্স অ্যান্ড বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল অ্যাক্ট 2019। এটা 2019 সাম্প্রতিক কালের অ্যাক্ট, এটা কিন্তু বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল অ্যাক্ট এবং ভেটেরিনারি প্র্যাকটিশনার্স অ্যাক্ট একসাথে হয়েছে 13 নাম্বার অ্যাক্ট ওই বছরের 2019-এর। এবং বলা হচ্ছে যে এই অ্যাক্টে, যেটাই বলা পরে দেখবো আমরা, এই ভেটেরিনারি প্র্যাকটিশনার্স অ্যাক্ট বা বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল অ্যাক্ট 2019-এ যে কথাগুলি বলা আছে, যে বিষয়গুলি উল্লেখ করা আছে, কেউ যদি এই বিষয়গুলি ব্রিচ করে বা অমান্য করে, তাইলে তোমার কাজ থাকবে, এটাও কোডের ভিতর পড়বে, কোড অফ ভেটেরিনারি এথিক্স এর হচ্ছে কি, কেউ যদি ভেটেরিনারি প্র্যাকটিশনার্স অ্যাক্ট বা বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল অ্যাক্ট 2019 ভঙ্গ করে বা ডিসওবে করে, তাহলে তোমার কাজ হবে রিটেন ডকুমেন্ট সাবমিট করা বা রিপোর্ট করা বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলে। Every veterinary practitioners, registered veterinary practitioners shall follow this code of ethics. এগুলি মেনে চলতে হবে। Shall normally be bound to discharge duties with honesty, sincerity and diligently. বলা হচ্ছে যে এই সমস্ত যে কোডগুলি আমরা বললাম সেগুলি তারা মেনে চলবে এবং তার ডিউটি পালন করবে সততার সাথে, সিনসিয়ারিটি এবং ডিলিজেন্টলি। ওকে, এই নিয়ম কানুন যদি মেনে না চলে তাহলে কি হবে দেখো, তাদের পেনাল্টি হতে পারে। এতক্ষণ আমরা 28 নাম্বার পর্যন্ত বললাম যে এগুলি 27 নাম্বার পর্যন্ত বললাম যে আমরা এইগুলি করতে পারবো, এইগুলি করতে পারবো না। কেউ যদি অমান্য করে তাহলে কি বলা আছে, পেনাল্টি হতে পারে। কোন গ্রাউন্ডে পেনাল্টি হতে পারে? একটা হচ্ছে গ্রাউন্ড অফ গিলটি অফ মিসকন্ডাক্ট। কেউ যদি মিসকন্ডাক্টের জন্য গিলটি হয়, তার একটা গ্রাউন্ড থাকবে। গিলটি অফ ইনএফিসিয়েন্সি অর লস্ট এফিসিয়েন্সি, কেউ যদি ইনএফিসিয়েন্সি মানে ট্রিটমেন্টের তার এফিসিয়েন্সি শো করতে পারলো না, তার জন্য সে
পেনাল্টির আওতায় আসতে পারে, অথবা কেউ যদি করাপশন করে বা করাপ্ট প্রমাণিত হয় তার গ্রাউন্ডে তার পেনাল্টি হতে পারে। পেনাল্টিগুলি কি দেখো, দুই ধরনের পেনাল্টি হতে পারে, মাইনর পেনাল্টিস এবং মেজর পেনাল্টিস। মাইনর পেনাল্টিস এর মধ্যে সেন্সর মানে নিন্দা করা, ভর্ৎসনা করা, এটা হতে পারে, অথবা হতে পারে উইথহোল্ডিং অফ দ্য ভেট প্র্যাকটিস ফর এ স্পেসিফাইড পিরিয়ড। একটা নির্দিষ্ট টাইমের জন্য বলা হলো যে তুমি 6 মাস প্র্যাকটিস করতে পারবে না, এই মিসকন্ডাক্ট করেছো, অথবা এই ইনএফিসিয়েন্সি দেখাইছো, অথবা এই করাপশন তুমি করেছো, তাহলে তোমাকে নিন্দা করা হলো, সাথে তুমি 6 মাস প্র্যাকটিস করতে পারবে না। এটা হল কি মাইনর পেনাল্টিস। মেজর পেনাল্টিস হতে কি তোমার রেজিস্ট্রেশন রিকল করা বা ক্যান্সেল করা। এনকোয়ারি প্রসিডিওর কিভাবে, এগুলি তো এমনি এমনি করা যাবে না, তাই না? এটা কারা করবে? এটা ভেটেরিনারি প্র্যাকটিশনার বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল অ্যাক্ট এ বলা আছে যে, সেকশন 28-এ বলা আছে যে 3 সদস্য বিশিষ্ট একটা কমিটি করবে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের প্রেসিডেন্ট এই এনকোয়ারি করার জন্য। আসলে সে মিসকন্ডাক্ট করেছে কিনা, ইনএফিসিয়েন্সি দেখিয়েছে কিনা, অথবা করাপশন করেছে কিনা, সেইটা তদন্ত করার জন্য ভেটেরিনারি কাউন্সিলের প্রেসিডেন্ট 3 সদস্যের একটা কমিটি করে দেবে, সে এটার এনকোয়ারি করবে। আর সর্বশেষে বলা আছে যে এই যে আমরা এতগুলি কোড অফ ভেটেরিনারি এথিক্স দেখলাম, সেগুলির সংশোধন হতে পারে, সংযোজন হতে পারে, অথবা অল্টারেশন হতে পারে যদি কাউন্সিল মনে করে। শুরুতেই বলছিলাম এটা কিন্তু কান্ট্রি স্পেসিফিক, টাইম স্পেসিফিক, সিচুয়েশন স্পেসিফিক এই কোডগুলি। কোনো সময় যদি ভেটেরিনারি কাউন্সিল মনে করে, বাংলাদেশ বিবিসি যদি মনে করে, বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল মনে করে যে এই কোড অফ এথিক্সটা অ্যামেন্ডমেন্ট করা দরকার। এখন ধরো বলা আসছিল যে ইমেলে এইরকম প্রচারণা চালানো যাবে না, কিন্তু এখন কি ইমেলের অত প্রচারণা আছে? এখন ফেসবুক এসে গেছে, ফেসবুকের কথা বলা নাই, অথবা ইউটিউব, অথবা যেগুলি আছে সোশ্যাল মিডিয়া, সেটা যোগ করতে হবে যে এই মাধ্যমে প্রচার করা যাবে না। তখন কিন্তু ভেটেরিনারি কাউন্সিল টাইম এবং সিচুয়েশন ডিমান্ডেড বিভিন্ন চেঞ্জ আনতে পারবে এই কোড অফ এথিক্সে, কিছু যোগ করতে পারবে অথবা কিছু পরিবর্তন করতে পারবে, সেই রাইটটা আছে তাদের। তবে অবশ্যই সেই পরিবর্তনটা হতে হবে এই প্রফেশনের গুড ইমেজ এবং রেপুটেশনটাকে প্রমোট করার সাথে সঙ্গতিপূর্ণ। এরপর দেখো বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল অ্যাক্ট 2019, সেটা নিয়ে আমরা কিছু কথা বলি। বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল অ্যাক্ট 2019, এটা বারবারই বলতে 2019-এর এটা 13 নম্বর অ্যাক্ট। আমি মনে করি যে সাম্প্রতিক কালে আমাদের ভেটেরিনারি কাউন্সিল যেটার একটা হয়েছে, ভেটেরিনারি প্র্যাকটিশনার্স অ্যাক্ট এন্ড দ্য বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল অ্যাক্ট 2019, এটা একটা যুগান্তকারী পদক্ষেপ। আমি মনে করি যারা ভেটেরিনারি প্রফেশনে যারা লিডার কাজ করে তারা খুব একটা ভালো কাজ করছে, কারণ এটা ছিল 82 সালের একটা অর্ডিন্যান্স আকারে কাউন্সিল চলতো, 82 সালের অর্ডিন্যান্স আকারে, সেটাকে এখন অ্যাক্ট আকারে করেছে সাম্প্রতিক কালে 2019 সালে। অবশ্যই এই প্রফেশনের যারা লিডার তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। অনেক বিষয় এখানে আসছে, অনেক মডিফিকেশন হয়েছে এবং এটা যুগান্তকারী। কারণ এই সাম্প্রতিক কালে ধরো আমরা যখন প্রফেশনটাকে ব্যাকডেটেড অনেকে বলতেছিল, তখন কিন্তু এটা ফ্রন্ট ফুটে নিয়ে আসে এক টাকারে, এটা কিন্তু অনেক বড় কাজ। এবং তোমরা জানো বাংলাদেশে আমাদের যে কাউন্সিল, এটা সংবিধান দ্বারা কিন্তু নির্ধারিত। এই কাউন্সিল সাংবিধানিক প্রতিষ্ঠান, কিন্তু তোমরা জানো কিনা সাংবিধানিক প্রতিষ্ঠান না, কাউন্সিলটা সংবিধানে এন্ডোর্স করা। 3টা কাউন্সিল আছে বাংলাদেশে, জানো কিনা তোমরা সাইফুল? হ্যালো, জি স্যার। খুব পাওয়ারফুল একটা কাউন্সিল কিন্তু বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল। হ্যাঁ, খুবই কিন্তু পাওয়ারফুল কাউন্সিল, যেটা বলতেছিলাম। বাংলাদেশে 3টা কাউন্সিল আছে যারা সাংবিধানিক ওয়েতে এন্ডোর্স করা বা সাংবিধানিক ভিত্তির সাথে ই করা, সেটা হলো কি বাংলাদেশ মেডিকেল কাউন্সিল, বার কাউন্সিল এবং এইটা বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল। আর একটা করার জন্য যেটা বলতেছিলাম খুব চক্রান্ত করতেছিল অ্যানুয়াল হাজবেন্ডারি কাউন্সিল, যে সফল হতে পারে নাই। এই 3টা কাউন্সিল কিন্তু সংবিধান দ্বারা স্বীকৃত এবং
খুবই পাওয়ারফুল কাউন্সিল, তোমরা বুঝতে পারবে আর কি। হ্যাঁ, আহ, এবং এই কাউন্সিল দ্বারা স্বীকৃত যারা, তারা কিন্তু এই তোমরা জানো যে স্বাধীনভাবে তারা পেশা নির্ধারণ করতে পারে। যেমন বারেট ল বা বার কাউন্সিল, তাদের রেজিস্টার্ড অ্যাডভোকেটরা কিন্তু পেশা হিসেবে নিতে পারে। বাংলাদেশ মেডিকেল কাউন্সিল, মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, তারাও কিন্তু রেজিস্টার্ড ডক্টর যারা, তারা কিন্তু স্বাধীনভাবে পেশা, সেইভাবে আমরাও কিন্তু। এই অ্যাক্টটাতে কি বলা আছে? এই অ্যাক্টের মেইন স্পিরিট হচ্ছে রেগুলেশন, কন্ট্রোল অ্যান্ড রেজিস্ট্রেশন অফ ভেটেরিনারি প্র্যাকটিশনার্স। মানে ভেটেরিনারি প্র্যাকটিশনার যারা হবে তাদের রেজিস্ট্রেশন দেওয়া, তাদের কন্ট্রোল করা, তাদের রেগুলেশন করা। অ্যাট দ্য সেম টাইম ফর দ্য কনস্টিটিউশন অফ এ ভেটেরিনারি কাউন্সিল, একটা ভেটেরিনারি কাউন্সিল গঠন করা, অ্যান্ড ফর দ্য ম্যাটার্স কানেক্টেড হেয়ার উইথ, তার সাথে সংযুক্ত অন্যান্য বিষয় এই কাউন্সিলের মেইন কাজ বা মেইন স্পিরিট। এবং এই আইনের শর্ট টাইটেলটা কি? এই মানে অ্যাক্টের শর্ট টাইটেল হচ্ছে কি? দা বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল অ্যাক্ট 2019। এর মধ্যে ডেফিনেশন, একটা প্যারাভেট, যারা ভেটেরিনারিয়ান, আমরা শর্টে যারা তাদেরকে ভেট বলি বা প্যারাভেট বলি, তারা কারা হবে? প্যারাভেটারিটি একটা কমন টার্ম, এর মধ্যে ভেটেরিনারিয়ানও পড়বে, আবার ডিপ্লোমা এদেরও পড়বে। বলা হচ্ছে এ পারসন হু পাস্ট ভেটেরিনারি কোর্স অফ অ্যাটলিস্ট 3 years ডিউরেশন ফ্রম এ গভর্নমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউশন ইনক্লুডিং পাসিং এসএসসি এক্সামিনেশন ইন সায়েন্স ইনক্লুডিং বায়োলজি। বলা হচ্ছে প্যারাভেট তাদেরকে বলা হবে যারা 3 বছর, অ্যাটলিস্ট 3 বছর ভেটেরিনারি কোর্স করেছে কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে, এবং যারা এসএসসি পাস করছে বায়োলজি নিয়ে, তাদেরকে বলা হবে প্যারাভেট। সো আমরা পড়তেছি কতদিন? 5 বছর স্যার। 5 বছর, তাই না? আমরা এট দ্য সেম টাইম প্যারাভেট, এবং আমরা কিন্তু ভেট, তাই না? আবার এর মধ্যে ডিপ্লোমা যারা, তারাও তো 4 বছর এখন পরে, মনে হয় 3-4 বছর, তাই না? 3 বছর পরে মনে হয়। হ্যাঁ, তারা রেজিস্টার্ড ভেট না, বাট তারা কিন্তু ডিপ্লোমা। আচ্ছা, দেখো এস্টাবলিশমেন্ট অফ দ্য কাউন্সিল, কাউন্সিল কিভাবে গঠন হবে সেটা সম্পর্কে বলা আছে। বলা হয়েছে যে, যেটা বলতেছিলাম, 1982 সালে অর্ডিন্যান্স আকারে যে বাংলাদেশ ভেটেরিনারি প্র্যাকটিশনার্স অর্ডিন্যান্স ছিল, সেই অনুসারে কিন্তু বিবিসি এস্টাবলিশ হয়েছিল। এখন যখন এই অ্যাক্ট হয়েছে, বলা হয়েছে যে ওই যে বিবিসি এস্টাবলিশ হয়েছিল 1982 সালে অর্ডিন্যান্স অনুসারে, সেইটার সাথে সঙ্গতি রেখে এই অ্যাক্টে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল কি হবে? এস্টাবলিশ হবে। এবং বলা হচ্ছে যেহেতু এটা একটা স্ট্যাচুটরি বডি, হ্যাঁ, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, সেহেতু এটার একটা কন্টিনিউটি থাকবে। এমন না যে অ্যাক্ট করছি আগের অর্ডিন্যান্স বাতিল, তা না। ওই বিবিসিটার একটা কন্টিনিউটি থাকবে এবং কমন সিল থাকবে, মানে কমন কি কমনই থাকবে এবং কন্টিনিউটি থাকবে। and it shall have the power to acquire, possess and transfer both movable and immovable। বলা হচ্ছে যে আগে যে অর্ডিন্যান্সের অধীন বিবিসির যত সম্পদ ছিল, অথবা দালিলিক, দাপ্তরিক বিষয় ছিল, সবগুলি এই অ্যাক্টের আন্ডারে যে বিবিসি এস্টাবলিশ হবে তার অধীনে চলে আসবে। বুঝতে পেরেছো কিনা? মানে ওই অর্ডিন্যান্সের সময় বিবিসি যেমন ছিল, সেটার কন্টিনিউটি থাকবে এই অ্যাক্টের আন্ডারে, এবং যত সম্পদ, সেটা হতে পারে তোমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পদ, এই অ্যাক্টের আন্ডারে ওই বিবিসির, এই এখন যে বিবিসি প্রতিষ্ঠিত হবে এই আইনের দ্বারা সমস্ত কিছু প্রাপ্ত হইবে, এটা বলা হচ্ছে। ম্যানেজমেন্ট এন্ড অ্যাডমিনিস্ট্রেশন, বলা হচ্ছে যে ভেটেরিনারি কাউন্সিলটা একটা এক্সিকিউটিভ কমিটির মাধ্যমে পরিচালিত হবে, এবং এই এক্সিকিউটিভ কমিটিটা এক্সারসাইজ করবে অল দ্য পাওয়ার্স এন্ড পারফর্ম দ্য ফাংশনস। এবং এই এক্সিকিউটিভ কমিটিটা অ্যাপ্রুভ করবে কে? কাউন্সিল ইটসেলফ। হ্যাঁ, এরপর আসা হচ্ছে কি কনস্টিটিউশন অফ দ্য কাউন্সিল। কাউন্সিল কিভাবে গঠন হবে? বলা হচ্ছে 1 নম্বরে, কাউন্সিল শ্যাল কনসিস্ট অফ দ্য ফলোইং মেম্বার্স। ভেটেরিনারি, বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের যে মেম্বাররা কারা হবে, বা এই কাউন্সিলের গঠন কি ধরনের হবে, মেম্বার কারা হবে, সেটা সম্পর্কে প্রথমে বলা হয়েছে। তারপর আমরা আসবো এক্সিকিউটিভ কমিটি কারা থাকবে। প্রথমে আছে কি
ভেটেরিনারি কাউন্সিলের কারা মেম্বার হবে দেখো। প্রথম থাকবে হলো কি ডিজিডিএলএস, ডাইরেক্টর জেনারেল অফ বাংলাদেশ লাইভস্টক সার্ভিস, সরি ডিপার্টমেন্ট অফ লাইভস্টক সার্ভিস, ডিএলএস। ডিএলএস এর ডিজি থাকবে মেম্বার। তারপর ডিজিডিএ, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের ডিজি থাকবে। তারপর বলা হচ্ছে যে মিনিস্ট্রি অফ লাইভস্টক এন্ড ফিশারিজ এর জয়েন্ট সেক্রেটারি অথবা তার উপরের একজন সেক্রেটারি বা সচিব থাকবে মেম্বার হিসেবে। একজন থাকবে সিনিয়র ওয়ার্কিং ভেটেরিনারিয়ান, যে নমিনেট করবে ডিএলএস। সিনিয়র ভেটেরিনারিয়ান থাকবে, অবশ্যই সে ওয়ার্কিং ভেটেরিনারিয়ান হতে হবে, এমন না যে আগে অনেক আগে ভেটেরিনারিয়ান ছিল এখন কোনো প্র্যাকটিস করেন, এমন না। সিনিয়র ওয়ার্কিং ভেটেরিনারিয়ান অফ ডিএলএস, নমিনেটেড বাই ডিএলএস ইটসেলফ। তারপর ডিন থাকবে ভেটেরিনারি সায়েন্স, ফ্যাকাল্টি অফ ভেটেরিনারি সায়েন্স বিএইউ। ডিন থাকবে ফ্যাকাল্টি অফ ভেটেরিনারি মেডিসিন সিবাসু। আর দুইজন ডিন থাকবে অন্যান্য প্রতিষ্ঠান থেকে। সে তোমাদের ওখানে তো ডিন নাই মনে হয়, হেড, তাই না? আমাদের যাদের ডিন আছে, যেমন গাজীপুর এগ্রিকালচার ইউনিভার্সিটি, হাজী দানেশ, পটুয়াখালী, এরকম অন্যান্য প্রতিষ্ঠান থেকে দুইজন ডিন থাকবে অতিরিক্ত। একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল থাকবে। অ্যাটর্নি জেনারেল অফিস, বাংলাদেশ অ্যাটর্নি জেনারেল অফিস নমিনেট করবে। আরবিএফসি থেকে একজন মেম্বার থাকবে, ডিফেন্স মিনিস্ট্রি নমিনেট করবে। তার সাথে প্রেসিডেন্ট অফ বাংলাদেশ ভেটেরিনারি, বিবিসির প্রেসিডেন্ট থাকবে। এর সাথে সাথে দুইজন রেজিস্টার্ড ভেটেরিনারি প্র্যাকটিশনার থাকবে, হ্যাঁ, যারা বেসরকারি, তারা থাকবে। তার মধ্যে একজন মহিলা থাকবে এবং এটা নমিনেট করবে কি বাংলাদেশ গভর্নমেন্ট। আর প্রত্যেক বিভাগ থেকে একজন করে রেজিস্টার্ড ভেটেরিনারি প্র্যাকটিশনার থাকবে। আর এই যে ভেটেরিনারি কাউন্সিলের সচিব থাকবে হচ্ছে কি বিবিসির সচিব, মেম্বার সেক্রেটারি থাকবে। সদস্য সচিব থাকবে হচ্ছে কি বিবিসির রেজিস্ট্রার। ওকে, এই হচ্ছে কি কাউন্সিলের গঠন। এরপর আসো কি এই কাউন্সিলের মেম্বাররা মিলে একজন কি করবে, প্রেসিডেন্ট এবং একজন ভাইস প্রেসিডেন্ট নিয়োগ করবে। এই যে অনেকগুলি মেম্বার দেখলে না, ডিজিডিএলএস, ডিজিডিএ, তারপরে জয়েন্ট সেক্রেটারি লেভেল থেকে একজন, তারপরে তোমার সিবাসুর ডিন, বিএইউ এর ডিন, অ্যাটর্নি জেনারেল, তারপর আরবিএফসি থেকে একজন, অন্যান্য ডিন থেকে দুইজন, প্রেসিডেন্ট বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশন বিবি এর প্রেসিডেন্ট দুইজন, ভেটেরিনারিয়ান একজন মহিলা, হ্যাঁ। তার মধ্যে বলে যে বাংলাদেশ গভর্নমেন্ট নিয়োগ করবে প্রত্যেক ডিভিশন থেকে একজন এবং একজন সিনিয়র ওয়ার্কিং ভেটেরিনারিয়ান। এরা এবং রেজিস্টার বিবিসি, এরা মিলে কি করবে, একজনকে প্রেসিডেন্ট বানাবে, একজনকে ভাইস প্রেসিডেন্ট বানাবে। এবং এই ইলেকশনটা হবে বিবিসিতে যেভাবে বলা আছে সেইভাবে ইলেকশন হবে। কিভাবে এই তোমার প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট নিয়োগ করবে তারা নিজেরা, সেটা বলা আছে। এবং তাদের টেনিউর হবে 4 বছর, অথবা বলা হচ্ছে যে নেক্সট কাউন্সিল গঠন হওয়ার আগ পর্যন্ত, যেটা আগে আসে সেটা। তবে বলা হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট যে কোনো সময় ভেটেরিনারি কাউন্সিলের প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টকে ডিসমিস করতে পারে কোনো কারণে। পাওয়ার অ্যান্ড ফাংশন অফ দ্য কাউন্সিল, দেখো এই কাউন্সিলের পাওয়ার কি, বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল কি করতে পারে। ইস্যুয়েন্স এন্ড ক্যান্সেলেশন অফ দ্য রেজিস্ট্রেশন, হ্যাঁ, এই যে রেজিস্ট্রেশন দেওয়া, তোমরা রেজিস্ট্রেশন নিবা পাস করে, তোমাদের রেজিস্ট্রেশন ইস্যু করা অথবা তোমার রেজিস্ট্রেশনটা ক্যান্সেল করা। এবং স্যার যারা মেম্বার হয় বিবিসি তারা কি নির্বাচনের মাধ্যমে হয় নাকি সিলেকশনের মাধ্যমে? না না, ওই যে ওই প্রসেসে একবারে ডিফাইন্ড তো কোন মেম্বার, এই তো ডিফাইন্ড তো। ধরো যে ডিজি থাকবে ডিএলএস এর, সে মেম্বার হবে আলটিমেটলি। ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের যে ডিজি থাকবে সে মেম্বার হবে, এইভাবে তো বলাই আছে সবকিছু। যেমন স্যার যেমন রেজিস্টার পদটা কি, এটা কিভাবে সিলেকশন হবে? রেজিস্টার সরকারি চাকরি, তার এটা বিসিএস ক্যাডার থেকে মনে হয় তাহলে আসবে না? না, ক্যাডার লাগে না, এটা ক্যাডার সার্ভিস থেকে না, ওই তো সার্কুলার হয় রেজিস্টার জন্য, জি স্যার। বিসিএস থেকে না। আগে তো ইমরান ভাই ছিল না, এখন কে যেন ওই এখন গোপাল চন্দ্র গোপাল হ্যাঁ। যাই হোক এইরকম করে হয় আর কি। এবং তাদের কিন্তু পার্মানেন্ট জব, এটা গভর্নমেন্ট জব। আচ্ছা,
তারা কি করতে পারবে? রেজিস্ট্রেশন দিতে পারবে, রেজিস্ট্রেশন ক্যান্সেল করতে পারবে। এছাড়া ভেটেরিনারিয়ানদের যে লিগ্যাল রাইটস এবং প্রিভিলেজ আছে সেগুলি প্রোটেকশন করবে, রেগুলেশন করবে। এছাড়াও ভেটেরিনারি এডুকেশন প্রফেশন এবং সার্ভিসের কোয়ালিটি কন্ট্রোল করবে, ডেভেলপমেন্ট করবে, এক্সটেনশন করবে এবং ফিল্ড রিসার্চ করবে তারা। এছাড়াও বিভিন্ন পলিসি, যেগুলি প্রফেশনাল ম্যাটারের পলিসি থাকে, সেগুলি ফর্মুলেশন করবে, সুপারভিশন করবে এবং ইমপ্লিমেন্টেশন করবে। এছাড়াও ভেটেরিনারি এডুকেশন কোর্সে অ্যাডমিশনের জন্য কি কি গাইডলাইন থাকবে এবং কন্ডিশন থাকবে সেগুলি তারা ফিক্স করবে, যে ভেটেরিনারি কোর্সে পড়তে হলে তাকে এই কোয়ালিফিকেশন থাকতে হবে, এই গাইডলাইন, এগুলি ঠিক করে দিবে। ইউনিভার্সিটিগুলি কিন্তু সেটা মানতে বাধ্য থাকবে, কমন যেগুলি। হ্যাঁ, এরপর ডিজাইনিং কোর্স কারিকুলাম ফর দ্য ভেটেরিনারি এডুকেশন, ডিগ্রি কোয়ালিটি ইমপ্রুভমেন্ট, ইন্টার্নশিপ পলিসি মেকিং, এগুলি তাদের কাজ। যদিও এই কাজটা এখনো করতে পারে নাই, একটা গাইডলাইন তৈরি করছিল 20 সালের দিকে, কিন্তু ইউনিভার্সিটিগুলি সবাই মানে না এটা, বুঝছো? সো এদের কোঅর্ডিনেশনের অভাব আছে। কারণ তোমরা এক স্টাইলের কোর্স পড়ো, আমরা এক স্টাইলের কোর্স পড়াই, সিভার্সু এক স্টাইলে পড়াই। এটা নিয়ম ছিল যে একই ইউনিফাইড একটা থাকবে, কতটুকু ডিবিএম এর কোর্স পড়বে, কতটুকু হাজবেন্ডারি কোর্স পড়বে, কিন্তু একটা গাইডলাইন তৈরি করা আছে, কিন্তু ইউনিভার্সিটিগুলি মানে না, ওইভাবে এনফোর্স করতে পারে নাই। তো যেমন ইন্টার্নশিপের ব্যাপারটা, হ্যাঁ, আমরা ইন্টার্নশিপ একরকম। হ্যাঁ, এক একজনের এক এক ধরনের করতেছে, কিন্তু আসলে কিন্তু এক ধরনের হওয়া উচিত। এগুলো নিয়ে অনেক ডিসকাশন হয়েছে, অনেক ডিসকাশন হচ্ছে, কিন্তু ওই যে বললাম, একটা বিষয় হলো যে লিমিটেশন আছে কি জানো? ইউনিভার্সিটিগুলি স্বাধীন, স্বতন্ত্র। ইউনিভার্সিটিগুলিকে কাউন্সিল বলতে পারে না, বাধ্য করতে পারে না যে আপনার এইটাই পড়াইতে হবে। শুধুমাত্র সাজেশন দিতে পারে, পাঠাইতে পারে ডিনের কাছে অথবা ভাইস চ্যান্সেলরের কাছে অথবা একাডেমিক কাউন্সিলে, যে এই বিষয়গুলি আপনারা দেখবেন আছে কিনা। কিন্তু কোন ইউনিভার্সিটি যদি না মানে, তার মতো করে করে, এই কাউন্সিলের কোনো ক্ষমতা নাই। কারণ তোমরা জানো ইউনিভার্সিটিগুলি কিন্তু খুব অটোনমাস বডি, স্বতন্ত্র প্রতিষ্ঠান, তাদের নিজস্ব অটোনমি আছে টু ডিজাইন দ্য কোর্স। এইটাই হলো বাংলাদেশের সমস্যা এখন। কিন্তু মেডিকেল কলেজগুলিতে কিন্তু সহজ, কারণ মেডিকেল কলেজগুলি ইউনিভার্সিটি না, ডিজি হেলথ এডুকেশনের আন্ডারে। হ্যাঁ, হেলথ এডুকেশনের আন্ডারে। সো ওইখানে চেঞ্জ করে দিলে সবাই বাধ্য ওইটা, কিন্তু আমাদের এই সায়েন্সের ক্ষেত্রে এটা একটু ডিফিকাল্ট। এরপরের কাজটা কি? এডুকেশন প্রোগ্রামটাকে রিকগনিশন দেওয়া। এই যে তোমরা যখন খুললা, কি ভেটেরিনারি খুললো তোমাদের এখানে, তখন কিন্তু ওই ইউনিভার্সিটিকে অবশ্যই একটা রিকগনিশন নিতে হয়েছে এর থেকে, যে এই ক্রাইটেরিয়া না করলে তবে বিবিসি একটা কাজ করতে পারে, যে কোথাও যদি ডিগ্রির মিনিমাম রিকোয়ারমেন্ট যদি ফুলফিল না করা হয়, ইউনিভার্সিটিগুলি না করে, তখন কিন্তু তারা রেজিস্ট্রেশন দিবে না, এই মর্মে ডিসিশন নিতে পারে যে ঠিক আছে আপনারা অটোনমাস বডি পড়ান, কিন্তু এইটুকু না পড়াইলে আমরা রেজিস্ট্রেশন দেব না, সেটা করে। কিন্তু তখন কিন্তু ইউনিভার্সিটিগুলো বাউন্ড হয় যে কারিকুলাম সেট আপ করার জন্য। এই কাজটা কিন্তু করে। অনেক ইউনিভার্সিটির কিন্তু রিকগনিশন নিয়ে ঝামেলা হচ্ছিল, তোমাদের মনে আছে কিনা? যে তোমার এটা কি বলে, ঝিনাইদহ ভেটেরিনারি কলেজ নিয়ে কিন্তু অনেক অনেক ঝামেলা হয়েছে, তোমরা জানো এগুলি। আমি জানি না তোমাদের ক্ষেত্রে কি হয়েছে। সো এইটা করে। অথবা কেউ একজন ধরো প্রাইভেট, এই যে যেমন এতে কোথায় যেন প্রাইভেট গণবিশ্ববিদ্যালয় প্রাইভেট খুলছে, তাই না? এটা রিকগনিশন কিন্তু ভেটেরিনারি কাউন্সিল থেকে নিতে হয়েছে। এরপর আসো কি, কেউ যদি ফরেন মানে কোনো বিদেশ থেকে ভেটেরিনারি ডিগ্রি নিয়ে আসলো, সেটার ইকুইভ্যালেন্স দেওয়া, এটার কাজ হচ্ছে কি ভেটেরিনারি কাউন্সিলের। এর সাথে সাথে ভেটেরিনারি কাউন্সিল কি করবে? ভেটেরিনারি প্র্যাকটিশনারদের স্কিল এনহ্যান্স করার জন্য কাজ করবে, স্পেশালাইজড নলেজ অপরচুনিটি তৈরি করার জন্য সুবিধা তৈরি করবে, এবং এই তোমার রিলেটেড ফিল্ডগুলিতে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করবে। এছাড়াও অ্যাকশন প্ল্যান তৈরি করবে ভেটেরিনারিদের এফিসিয়েন্সি বাড়ানোর জন্য। হ্যাঁ, এছাড়াও করতে পারে হলো কি, ডিটারমিনেশন অফ রেজিস্ট্রেশন এন্ড সার্টিফিকেট ফিজ অফ দ্য ভেটেরিনারিয়ান, রিনিউয়াল অফ ফি, মানে কি একজন ভেটেরিনারিয়ানের ফির রেজিস্ট্রেশনের সময় কত ফি হবে সেটা নির্ধারণ করতে পারে, চেঞ্জ করতে পারে, এগুলি করতে পারে। তাছাড়াও যে এতক্ষণ যেটা আমরা পড়লাম, কোন মিসকন্ডাক্ট যদি করে, ভেটেরিনারি এথিক্স এর যদি মিসকন্ডাক্ট হয়,
সেটার বিষয়ে লিগ্যাল অ্যাকশন নিতে পারে। এরপর আসে আমরা অ্যাডভাইজারি কমিটি দেখে শেষ করে দেবো। অ্যাডভাইজারি কমিটিটা হবে কি, আমরা কাউন্সিলটা দেখেছি, এখন বললাম যে অ্যাডভাইজারি কমিটিটাই আসলে কি মেইনলি কি কাজ করবে সেটা ঠিক করে দেয়, কিন্তু কাউন্সিল কি কাজ করবে সেটা ঠিক করে দেয় কে? অ্যাডভাইজারি কমিটি। অ্যাডভাইজারি কমিটি দেখো কি পাওয়ারফুল কমিটি। এখানে ডিএলএ কি বলে, ডিপার্টমেন্ট অফ কি মিনিস্টার অফ কি বলে লাইভস্টক এন্ড ফিশারিজ এর মিনিস্টার অথবা স্টেট মিনিস্টার হবে হচ্ছে কি এই অ্যাডভাইজারি কমিটির একজন মেম্বার। 2 জন মেম্বার অফ পার্লামেন্ট হবে এটার মেম্বার, তার মধ্যে একজন থাকবে হলো কি মহিলা, এবং এটা নির্ধারণ করে দিবে হলো কি তোমার কি বলে যে স্পিকার বা ন্যাশনাল অ্যাসেম্বলি, পার্লামেন্ট ঠিক করে দিবে কোন 2 জন এমপি এখানে মেম্বার হবে। অবশ্যই একজন মহিলা থাকতে হবে। মিনিস্ট্রি অফ লাইভস্টক ফিশারিজ এর সেক্রেটারি হবে এটার অ্যাডভাইজারি কমিটির মেম্বার। 4 জন রেজিস্টার্ড ভেটেরিনারি মেম্বার্স নমিনেটেড বাই দ্য গভর্নমেন্ট এর মেম্বার হবে। তার মধ্যে একজন হবে হলো কি এ ফর্মার প্রেসিডেন্ট অফ দ্য বিবিসি, আগের প্রেসিডেন্ট যে ছিল বিবিসি ভেটেরিনারি কাউন্সিলের প্রেসিডেন্ট ছিল, সে একজন মেম্বার হবে। কোন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর যদি ভেটেরিনারি হন, অথবা ডিন যদি ফ্যাকাল্টির ডিন যদি অবশ্যই ভেটেরিনারি হতে হবে, সে এটার মেম্বার হবে একজন। রিটায়ার্ড ডিজি ডিএলএস এটার মেম্বার হবে, এবং ফর্মার প্রেসিডেন্ট অফ দ্য ভেটেরিনারি অ্যাসোসিয়েশন সে হবে এটার মেম্বার। এই 4 জন মেম্বার হবে। অ্যাডভাইজারি কমিটির কাজ কি হবে? অ্যাডভাইজারি কমিটি তাহলে বুঝতে পেরেছো, মিনিস্টার অথবা স্টেট মিনিস্টার, মন্ত্রী অথবা প্রতিমন্ত্রী, তোমার মৎস্য পশু সম্পদের, তারপর 2 জন এমপি, সেক্রেটারি মৎস্য প্রাণী সম্পদের, এবং 4 জন মেম্বার বললে একজন ভাইস চ্যান্সেলর অথবা একজন ফর্মার বিবিসির ফর্মার প্রেসিডেন্ট, ভাইস চ্যান্সেলর অথবা ডিন, রিটায়ার্ড ডিজিডিএলএস, এবং ডিভিএ ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের ফর্মার প্রেসিডেন্ট। অ্যাডভাইজারি কমিটি দেখো কাজ কি, The member secretary of the council shall provide secretarial assistance to the advisory committee. এই অ্যাডভাইজারি কমিটিতে থাকবে, এর সাচিবিক কাজটা করবে কে? ওই যে কাউন্সিলের মেম্বার সেক্রেটারি, সে কে ছিল? রেজিস্ট্রার অফ দ্য ভেটেরিনারি কাউন্সিল, বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল, গোপাল সাহা নাম ধরে বলি, সে হবে কি সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্স প্রোভাইড করবে ফর দিস অ্যাডভাইজারি কমিটি। বলা হচ্ছে বছরে একবার অন্তত অ্যাডভাইজারি কমিটি বসবে, মিটিং করবে। এবং অ্যাডভাইজারি কমিটি কাউন্সিল মে ফ্রম টাইম টু টাইম সেক অ্যাডভাইস এন্ড গাইডেন্স ফর দ্য অ্যাডভাইজারি কমিটি। এই যে বললাম না, কাউন্সিল কাজ করার জন্য মাঝে মাঝে এই অ্যাডভাইজারি কমিটির থেকে পরামর্শ নিবে। বছরেতে একবার মিটিং হবে, সেই মিটিং থেকে কাউন্সিল পরামর্শ নিবে। এট দ্য সেম টাইম কাউন্সিল যদি মনে করে টাইম টু টাইম এই অ্যাডভাইজারি কমিটি থেকে তারা ভেটেরিনারি প্রফেশন রিলেটেড অ্যাক্টিভিটিস এবং কোয়ালিটি সার্ভিস প্রোভাইড করার জন্য অ্যাডভাইস নিতে পারে। আর এই মিটিং এর কোরাম হওয়ার জন্য অবশ্যই 1/3 মেম্বার থাকতে হবে অ্যাডভাইজারি কমিটির মিটিং করার জন্য। এবং এই অ্যাডভাইজারি কমিটিটা 4 বছরের জন্য হবে। কোনো মেম্বার যদি চায় অ্যাডভাইজারি কমিটিতে থাকবে না, তাকে চিঠি দিয়া, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যানকে চিঠি দিয়া সে রিজাইন দিতে পারে। আমার মনে হয় এতটুকুই থাকে আজকে। ঠিক আছে সাইফুল, কোন কোশ্চেন থাকলে বলো। কারো কোনো কোশ্চেন আছে? তাহলে শেষ করি সাইফুল। জি স্যার, কোশ্চেন নাই স্যার, কালকে তাহলে করবে class? শেষ করুন স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, করতে পারবো আমরা। আচ্ছা 11টায় সেম টাইম, ঠিক আছে। জি স্যার, ঠিক আছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। অ্যাটেন্ডেন্সটা দিয়ে রাখো। ওই যে মিমকে দিতে বলো, মিম।